রেকর্ডিংটা স্টার্ট করে নিলাম। আচ্ছা, তো আজকে আমাদের টপিকস কি? আমাদের টপিকস হচ্ছে জাভা স্ক্রিপ্ট। তো জাভা স্ক্রিপ্ট সম্পর্কে এর আগে থেকে আমরা কি কেউ জানি কিছু? কেউ কি দুই একটা লাইন বলতে পারবো যারা আগে জানি? অথবা না জানলেও নো প্রবলেম, আমরা জানার জন্যই আসছি এখানে। যদি দুই একজন কেউ জেনে থাকি তাহলে বলেন, চ্যাট বক্সে বা মাইক্রোফোন অন করেই বলেন জাভা স্ক্রিপ্ট সম্পর্কে কেউ কি কিছু জানেন কিনা। স্যার আমি কিছু জানি আর কি। আচ্ছা, না জানলে নো জাভাস্ক্রিপ্ট প্রবলেম। সম্পর্কে আমরা একদম বিগিনার, মানে স্টেবল জাভাস্ক্রিপ্ট হচ্ছে এটাই আচ্ছা, এই প্রথমবার জাভা স্ক্রিপ্ট সম্পর্কে জানবেন আজকে। ওকে, আপনারা যেহেতু কিছু জানেন না তাই আমি শুরু করি। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট এতদিন আমরা কি শিখছি? এতদিন শিখছি আমরা এইচটিএমএল এবং সিএসএস। বুটস্ট্র্যাপে তো এখনো যাই নাই, তাই না? না না, যাওয়া এখনো হয় যাই নাই। আচ্ছা, বুটস্ট্র্যাপে এখন আমরা যাইনি। এতদিন শিখছি এইচটিএমএল সিএসএস। এইচটিএমএল আর সিএসএস কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তার মানে এইচটিএমএল এর যে মিনিংটা আছে, ফুল মিনিংই বলা আছে যে এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এরপরে শিখছেন কি সিএসএস। সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট, এটা দিয়ে একটা ওয়েবসাইটের স্টাইলিং করা হয়। তো এইটাও কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং মানে কি? ক্যাসকেডিং মানে হচ্ছে কোনো কিছুকে উপর থেকে নিচ দিকে হচ্ছে সমান্তরাল ভাবে রিড করা। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করছি না, আমরা সিএসএস যখন করি তখন আমি সেম ক্লাস ধরে উপরে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড, এবং সেম ক্লাস ধরে নিচে হচ্ছে আবার দিলাম ব্যাকগ্রাউন্ড ধরেন ব্লু। তাহলে আমার কোন সিএসএস টা কাজ করবে বলতে পারবেন কেউ? ব্লু কালার। নিচেরটা কাজ করবে। নিচেরটা কাজ করবে। নিচেরটা কাজ করবে। কেন কাজ করবে? কারণ হচ্ছে এটা ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট মানে ও উপর থেকে নিচের দিকে ধরে। তো উপরে প্রথম যখন দেখলো যে ওর ব্যাকগ্রাউন্ড কালার রেড, যখন আবার নিচে আসলো, নিচের লাইনটা যখন রিড করলো, নিচের লাইনে রিড করে ও দেখলো যে এখানে সেম ক্লাস ধরে আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লু করা আছে, তাহলে ওই রেডটাকে হচ্ছে কি করে দিল? রিপ্লেস করে দিল। আচ্ছা, রিপ্লেস হয়ে গেল। তার মানে এই জন্যই কিন্তু এটাকে বলা হয় ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং এর ধর্মটাই এরকম যে উপর থেকে নিচের দিকে রিড করে। আচ্ছা, এখন যে দুইটা গেল এইচটিএমএল সিএসএস। এইচটিএমএল সিএসএস কি? এটা এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সিএসএস হচ্ছে স্টাইলিং ল্যাঙ্গুয়েজ। এখন আজকে আমরা দেখব জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এতদিন যা আমরা দেখছি এটা এগুলা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এখন জাভা স্ক্রিপ্ট শিখবো, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হইলে এটার তো একটু আদবান্ত আমাদের হালকা পাতলা জানা লাগে। হ্যাঁ, তো জাভা স্ক্রিপ্টের জাভা স্ক্রিপ্ট স্যার এর সিমিলার প্রোগ্রাম। এস। স্যার হ্যাঁ বলেন। প্রোগ্রাম মানে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং প্রোগ্রাম। ল্যাঙ্গুয়েজ মানে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যেটা দিয়ে কম্পিউটারের বিভিন্ন ধরনের প্রোগ্রাম সম্পন্ন করা হয়, যেই ভাষা দিয়ে কম্পিউটারের বিভিন্ন ধরনের প্রোগ্রাম সম্পন্ন করা হয় সেগুলোকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি। বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা অপারেশন সম্পন্ন হয় সেগুলো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন হচ্ছে ধরেন কেউ একটা সফটওয়্যার তৈরি করবে, এখন সফটওয়্যারে যে কাজগুলো হয় প্রত্যেকটা কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় অপারেশন বলে। তো অপারেশন গুলা যে হচ্ছে, অপারেশন গুলা যে ভাষার মাধ্যমে হচ্ছে, যে প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে, সেগুলোই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক আছে। জাভা, জাভা স্ক্রিপ্ট, সি, সি প্লাস প্লাস, সি শার্প, পাইথন, তারপর গো, এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলা পপুলার, এইগুলা আমরা নর্মালি চিনি। কিন্তু পপুলার ছাড়াও অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমরা নামও জানি না। হাজার হাজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। অনেক অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলা কোনো কোম্পানির বাইরে ছাড়া, ওই কোম্পানির যে কোম্পানি তৈরি করছে এবং ইউজ করতেছে তারা ছাড়া বাইরের কেউ জানেই না। কারণ কি? ওগুলো ওপেন না, ওপেন সোর্স না। যেসব ল্যাঙ্গুয়েজ গুলো ওপেন সোর্স ওইগুলাই আমরা জানি এবং ওইগুলাই আমরা দেখতেছি। অনেক বড় বড় বাংলাদেশ না, ওয়ার্ল্ডের অনেক বড় বড় কান্ট্রি কোম্পানি আছে যেগুলা ওরা করে কি, ওদের নিজস্ব প্রয়োজনে নিজের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে, করে ওরা নিজেরা ইউজ করে, ওরা ওইটাকে ওপেন সোর্স করে না। স্যার। আইফোনের কি নিজস্ব কোনো আছে, ল্যাঙ্গুয়েজ আছে নাকি তারাও না, যাবে? আইফোনের নিজস্ব কোনো ল্যাঙ্গুয়েজ নাই, বাট আইফোনের নিজস্ব অপারেটিং সিস্টেম আছে, আলাদা অপারেটিং সিস্টেম, সেটা হচ্ছে আইওএস। তো আইওএস এ হচ্ছে যখন আমরা ধরেন এই যে জাভা দিয়ে যারা মোবাইল অ্যাপস তৈরি করে, যারা জাভা দিয়ে মোবাইল অ্যাপস তৈরি করে তারা শুধুমাত্র অ্যান্ড্রয়েডে কাজ করতে পারে, তাদের অ্যাপস গুলো শুধুমাত্র অ্যান্ড্রয়েডে রান হয়, আইওএস এ কিন্তু রান হয় না। আইওএস তো টোটালি আলাদা একটা প্ল্যাটফর্ম। তো যারা হচ্ছে আবার আইওএস এর জন্য করবে, তারা আবার ভিন্নভাবে আইওএস এর জন্য কোড করা লাগে। তো অনেক ওয়েবসাইটেরই অ্যাপসেরই
ধরেন আইওএস এর জন্য একটা ভিন্ন ভার্সন করে, অ্যান্ড্রয়েড এর জন্য ভিন্ন ভার্সন করে, আর ওয়েবসাইট তো আলাদাই, কিন্তু ডাটাবেস একটা, এপিআই এর মাধ্যমে সব ম্যানেজ করা হয়। ধরেন আমি একটা এক্সাম্পল দেই, আপনি যখন আপনার ফোনে হচ্ছে ফেসবুক চালান, তখন আপনার ফোনে যে পাসওয়ার্ডটা আর নাম্বারটা দেন, সেম ভাবে আপনি যদি কম্পিউটারে আপনার ওয়েবসাইটের মাধ্যমে ঢুকেন www.facebook.com, তাহলে তো সেম পাসওয়ার্ডটাই তো দেন, তাই না? জি জি আচ্ছা, স্যার। তাহলে আপনি যেটা কম্পিউটারে ইউজ করতেছেন সেটা হচ্ছে কি একটা ওয়েবসাইট, আর আপনি যেটা মোবাইলে ইউজ করতেছেন সেটা কিন্তু একটা অ্যাপস, দুইটা কিন্তু আলাদা জিনিস। তাহলে সেম পাসওয়ার্ডটা কিভাবে কাজ করতেছে? কাজ করার একমাত্র রিজন হচ্ছে এটা এপিআই এর মাধ্যমে আসতেছে, একটা ডাটাবেজে আপনার পাসওয়ার্ডটা আর আইডিটা স্টোর থাকতেছে। সেইখান থেকে ওর যদি অ্যান্ড্রয়েডে প্রয়োজন হয়, অ্যান্ড্রয়েডেও ও সেম ডাটাবেসটা ইউজ করতেছে, ওর ওয়েবসাইটে প্রয়োজন হলে সেম ডাটাটা ইউজ করতেছে, এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য যদি আইওএস প্ল্যাটফর্মের জন্য যদি প্রয়োজন হয় তাহলেও সেম ডাটাবেসটা ও ইউজ করতেছে। আচ্ছা, এই গেল ওই কাহিনী। তো আমরা এখন দেখব কি জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট সচরাচর অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাভা স্ক্রিপ্ট এর প্রথম নামটা জাভা স্ক্রিপ্ট ছিল না, এটার প্রথম দিকের নামটা ছিল লাইভ স্ক্রিপ্ট। প্রথম দিকের নাম ছিল কি লাইভ স্ক্রিপ্ট। তো জাভা স্ক্রিপ্ট পরে করলো কি, লাইভ স্ক্রিপ্ট যখন ওর নাম ছিল তখন ওটা আসলে জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা অত পপুলার ছিল না। অনেক আগের কাহিনী, প্রায় 1990 এর দিকের, ওই সময় অত পপুলার ছিল না জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট কিন্তু 2000-এর পরে এসে পপুলার হওয়া শুরু করছে, যখন হচ্ছে গুগল বা হচ্ছে আমাদের মাইক্রোসফট বা বিভিন্ন ধরনের যেই অপারেটিং সিস্টেমগুলো যখন হচ্ছে ওদের সার্ভার সাইড রেন্ডারিং এ জাভা স্ক্রিপ্ট ইউজ শুরু করলো, তখন থেকে জাভা স্ক্রিপ্ট পপুলার হওয়া শুরু করছে। স্যার আচ্ছা, জাভাস্ক্রিপ্ট তো মনে হয় 1995 তে আসছে। হ্যাঁ, 95 এর দিকে আসছে। তো জাভা স্ক্রিপ্ট এটার প্রথম পূর্ববর্তী নামটা কি ছিল? লাইভ স্ক্রিপ্ট। আচ্ছা, লাইভ স্ক্রিপ্ট থেকে ওরা কেন জাভা স্ক্রিপ্টে আসলো? আচ্ছা, আমরা অনেক সময় খেয়াল করি না যে ধরেন অনেক লোকাল কোম্পানি অনেক ভালো ভালো ব্র্যান্ডের নামে সেম ডিজাইন করে কপি করে, এরকম কিছু দেখছি আমরা? কোনো এক্সাম্পল দিতে পারবো কেউ? আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন অ্যাপেক্স একটা ভালো একটা জুতার ব্র্যান্ড, হ্যাঁ, যে ভালো একটা জুতার ব্র্যান্ড কি অ্যাপেক্স। এখন রাস্তায় অনেক সময় একদম লোকাল কিছু কোম্পানি আছে যারা ধরেন অ্যাপেক্স এর মতো সেম ডিজাইন করবে, দিয়ে ওরা নামটা দিবে, ধরেন অ্যাপেক্স এর জায়গায় বলে দিল অ্যাপক্স, হ্যাঁ, APOX, অ্যাপক্স। তারপরে ধরেন আহ বাটা, BATA, বাটা। এখন অনেক লোকাল কোম্পানি দেখবেন ওর একটা স্লিপার বানাইলো, স্লিপার বানিয়ে ও হচ্ছে নাম লিখে দিল বাডা, BATর জায়গায় ডি দিয়ে দিল। এখন আপনি কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যাবেন, বা ভুল করে অনেক সময় আপনি ওই অ্যাপেক্স কিনতে গিয়ে অ্যাপক্স এর স্যান্ডেল রাস্তা থেকে কিনে নিয়ে আসবেন। তাহলে কি কি হইলো, ও হচ্ছে একটা নামি দামি ব্র্যান্ডেডটাকে একটু কপি করে ওর নিজের প্রোডাক্টটাকে চালাই দিল সিস্টেমে। তারপর ধরেন আপনি বোম্বে সুইটস খুব ভালো একটা ব্র্যান্ড, ফুড আইটেমের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। তো এখন বোম্বে সুইটস এর সেম যেই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা কপি করে বাংলাদেশি অনেক লোকাল কোম্পানি, যেমন ধরেন হক আছে, প্রাণ আছে, তারপর বিভিন্ন ধরনের কোম্পানি, ওরা সেম ধরনের কালার ইউজ করে। এখন আপনি বোম্বে সুইটস কিনতে গিয়ে ওইটা ভুলে কিনে নিয়ে আসছেন, কিন্তু আপনি পরেন নাই ভালোভাবে, না পরে কিনে নিয়ে আসছেন কালার দেখে। তো এটা কি করলো, ওরা মানুষকে ধোকা দিল। তো জাভা স্ক্রিপ্ট শুরুর দিকে, এই লাইভ স্ক্রিপ্ট থেকে জাভা স্ক্রিপ্টের কাহিনীটাই এইখানে। তখনকার সময়ে জাভাটা খুব পপুলার একটা ল্যাঙ্গুয়েজ ছিল। জাভা তখনকার সময় থেকে অনেক পপুলার, ইভেন এখন অব্দি পপুলার জাভা। জাভা একটা পূর্ণাঙ্গ একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাভাটা তখনও পপুলার ছিল, এখনো পপুলার। তো তখন তো মার্কেটে এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না, অল্প কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, তার মধ্যে জাভা খুব পপুলার ছিল। তো ওরা করলো কি, সেম এতক্ষণ যে গল্প বললাম এরকম গল্পের মতো ওরা জাভা নামটা ইউজ করলো এবং শেষে জুড়ে দিল কি স্ক্রিপ্ট। তো অনেকে হচ্ছে জাভা স্ক্রিপ্ট নামটা শোনার পর থেকে ইউজ করতেছে যে জাভা স্ক্রিপ্ট মেবি জাভা কোম্পানির একটা সাব ল্যাঙ্গুয়েজ, বা ও একই প্রতিষ্ঠানের হয়তো দুইটা ল্যাঙ্গুয়েজ। তো এরকম করতে করতে আসলে এটার পপুলারিটি আস্তে আস্তে বেড়ে যায়, এবং এটার মানে ইউজে অনেক ইয়ে ছিল, ফাংশনালিটি ছিল। তারপর ধরেন ব্রাউজার সাইড রেন্ডারিং করা যাইতো ভালো, তারপর কোনো লোড টাইম ছিল না, লোডিং ছিল না, রিয়েল টাইমে কাজ করা যাইতো। এই জন্য আস্তে আস্তে জাভা স্ক্রিপ্টটা পপুলার হওয়া শুরু করে। তো এখন বলা যায়
ওয়ার্ল্ডের মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা স্ক্রিপ্ট। কারণ কি জাভা স্ক্রিপ্ট এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি ফ্রন্ট এন্ড করতে পারবেন, আপনি ওয়েবসাইটের ব্যাক এন্ড করতে পারবেন, আপনি মোবাইল অ্যাপস করতে পারবেন, তারপর ক্লোজ প্ল্যাটফর্মের করতে পারবেন। আগে যেমন হচ্ছে একটা মোবাইল অ্যাপস তৈরি করলে অ্যান্ড্রয়েডের জন্য একটা প্ল্যাটফর্মে করা লাগতো, আইফোনের জন্য আরেকটা আলাদা অ্যাপস করা লাগতো, দুইটা অ্যাপস করা লাগতো। কিন্তু রিয়েক্ট নেটিভ আসার পর থেকে আর দুইটা করা লাগে না, একটা করলেই দুই জায়গায় কাজ হয়। কারণ এটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্মে কাজ করে। ক্রস প্ল্যাটফর্মে করলে একটা জায়গায় একটা অ্যাপসে দুই জায়গায় দুই প্ল্যাটফর্মে কাজ করবে। তো রিয়েক্ট নেটিভটাও টোটালি হচ্ছে জাভা স্ক্রিপ্ট বেস, জাভা স্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। তারপরে হচ্ছে রিয়েক্টটা ধরেন, রিয়েক্ট ফ্রন্ট এন্ডে এখন ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার যেই ফ্রেমওয়ার্কটা সেটা হচ্ছে কি রিয়েক্ট। তো রিয়েক্টটা কি করে, তা হচ্ছে জাভা স্ক্রিপ্ট ইউজ করে তৈরি করা। রিয়েক্ট তৈরি করছে কারা? ফেসবুক। ফেসবুক যে কোম্পানিটা আছে সেইটা মেটা, এখন যে ফেসবুকের মেইন মাদার কোম্পানি হচ্ছে মেটা। মেটা হচ্ছে এই রিয়েক্টটা তৈরি করছে ওদের নিজস্ব প্রয়োজনে। তো নিজস্ব প্রয়োজনে করার পরে ওরা এটাকে পরবর্তীতে ওপেন সোর্স করে দিছে। ওপেন সোর্স করার পরে পাবলিক বা আমাদের মতো আমজনতারা আমরা ইউজ করতে পারতেছি। এটা গেল ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে। এবার ব্যাক এন্ডের যদি আসেন, তাও ব্যাক এন্ডের ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল এখন ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে নোড.জেএস। তো নোড.জেএসটা কার? তাও জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক যেটাই বলেন। লাইব্রেরি ফ্রেমওয়ার্কের মধ্যে যদি পার্থক্য আছে সেটা ডিটেলসে পরে আলোচনা করব। তো নোড.জেএসটাও তাও জাভা স্ক্রিপ্টের। এরপরে মঙ্গোডিবিতে আসেন, মঙ্গোডিবি তাও সেম জাভা স্ক্রিপ্ট বেস কাজ করে। ফায়ারবেস জাভা স্ক্রিপ্ট বেস কাজ করে। এক্সপ্রেসটা হচ্ছে নোড.জেএস কে ম্যানেজ করার জন্য নোড.জেএস এর একটা ফ্রেমওয়ার্ক। নোড.জেএস হচ্ছে একটা লাইব্রেরি, নোড.জেএস এর একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে এক্সপ্রেস। তো মোটামুটি জাভা স্ক্রিপ্ট সব দিকই বেস্ট, ফ্রন্ট এন্ড বলেন, ব্যাক এন্ড বলেন, ডাটাবেস বলেন, তারপর অ্যাপস, ওয়েব অ্যাপস, সবকিছুর জন্য জাভা স্ক্রিপ্ট এখন সবচেয়ে পপুলার। তো জাভা স্ক্রিপ্টটাকে আবার ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজও বলা হয়। ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ বলা হয়, কেন বলা হয়? কারণ ক্লায়েন্ট সাইটে আমরা যে জিনিসগুলো, আমরা ধরেন একটা HTML CSS করতেছি, এখন HTML CSS করার পরে আমরা কি করতে ইন্সপেক্ট করে কি কোডটা দেখতে পাচ্ছি? ইন্সপেক্ট করে কোড দেখতে পাই আমরা? জি দেখতে জি পাচ্ছি দেখা যায়। আচ্ছা, আমরা কোড দেখতে পারি। যেই কোড আমরা ইন্সপেক্ট করে দেখতে পারি ব্রাউজার থেকে সেটাকে বলে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো সেই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও, আবার ব্যাক এন্ডের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও একই, দুইটাই কাজ করে। তো অনেকে আছে না যে ফ্রন্ট এন্ডে হচ্ছে রিয়েক্ট শিখে, আবার ব্যাক এন্ডের জন্য পিএইচপি লারাভেল শিখে, কিন্তু জাভাস্ক্রিপ্ট আপনি ভালোভাবে শিখলে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপারও ব্যাক এন্ড ডেভেলপারও এক ল্যাঙ্গুয়েজ দিয়ে সবকিছু করতে পারলেন। এখন আপনি ব্যাক এন্ড শিখলেন পিএইচপি লারাভেলে, ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আবার আপনার সেই জাভাস্ক্রিপ্ট শিখাই লাগবে রিয়েক্ট বা ভিউ করতে গেলে। এই জন্য সবচেয়ে এখন প্রেফারেবল জিনিস হচ্ছে ধরেন জাভাস্ক্রিপ্ট, যা দিয়ে সবকিছু করা যায় অল ইন অল। আর হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট জায়ান্ট যে কোম্পানিগুলো আছে, যেমন ফেসবুক, টেক জায়ান্ট যেগুলো আছে, ফেসবুক আছে, অ্যামাজন আছে, তারপর নেটফ্লিক্স, হ্যাঁ এরকম ক্রিয়েটিভিটি না ক্রিয়েটিভিটি তো আপনি জায়ান্ট ধরতে পারেন না, বাংলাদেশের আইটি ট্রেনিং এ জায়ান্ট ধরতে পারেন, ইন্টারন্যাশনালি তো বলতে পারেন না। ইন্টারন্যাশনালি বলতে পারেন হচ্ছে ইউডেমিকে টেক জায়ান্ট, হ্যাঁ ইউডেমি ট্রেনিং এ টেক জায়ান্ট বলা যায়। এখন ওরা সবাই কি করতেছে? ওরা সবাই জাভা স্ক্রিপ্টে মুভ করতেছে। যাদের ব্যাকএন্ড পিএইচপি তে ছিল বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে ছিল, ওরা সবাই আস্তে আস্তে নোড.জেএস এ বা রিয়েক্টে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে রিয়েক্টে মুভ করতেছে। তো এই জন্য মুভ করার ফলে জাভা স্ক্রিপ্টের চাহিদাটা দিন দিন আরো বাড়তেছে। আচ্ছা, তো জাভা স্ক্রিপ্টও আমরা সেম ভাবে কি করতে পারি? ইন্সপেক্ট করে দেখতে পারি। তাই জাভা স্ক্রিপ্টও একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবার আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। মোটামুটি জাভা স্ক্রিপ্টের গল্প হয়েছে না অনেক? হ্যাঁ বেশ সুন্দর গল্প। জি স্যার। আচ্ছা, স্যার কোন ল্যাঙ্গুয়েজ সবচেয়ে শেখা সহজ? কোন ল্যাঙ্গুয়েজ সহজ স্যার শেখা আপনার বাসা সহজ না? ভোলা না? আমার বাসা, হ্যাঁ ভোলা। কেমনে আচ্ছা আচ্ছা বুঝলেন? জি। না স্যার বললাম তো, ওই যে আমি আপনাকে চিনি, পরিচিত, বেশ কয়েকবার আপনার সাথে বসে আলাপ আলোচনা করা হয়েছে ইয়ে যে কোথায়? অফিসে? অফিসে হয়তো ফেস দেখা যাচ্ছে না তো এর জন্য আসলে চিন্তাছেন না। আচ্ছা, আপনার নামটা কি? আশিক? হ্যাঁ আচ্ছা, কি অফিসে আসছিলেন? হ্যাঁ হ্যাঁ। কি বিষয়ে আলাপ হয়েছিল আপনার সাথে? আমি আসছিলাম হচ্ছে গ্রাফিক্স এন্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্ট, ও প্রথমে আসছিলাম হচ্ছে তাহসান স্যারের কাছে আচ্ছা আচ্ছা ডেভেলপিং এর বিষয়ের জন্য।
পরে ওখান থেকে হচ্ছে ঘুরতে ঘুরতে আপনাদের সাথে সবার সাথে আলাপ আলোচনা হয়েছে। তারপর ওকে, হচ্ছে গ্রাফিক্স এন্ড মাল্টিমিডিয়াতে যে বেশ অনেক সময় কাটানো হয়েছে। আচ্ছা, তো জাভা স্ক্রিপ্ট নিয়ে আর কোনো কোয়েশ্চেন কারো কিছু জানতে চান? স্যার আমাদের মাত্র 3টে ক্লাস হবে, জাভাস্ক্রিপ্ট অনেক বিশাল। হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট অনেক বিশাল, কিন্তু আপনি তো জাভা স্ক্রিপ্টের কোর্সে ভর্তি হন নাই, আপনি ফ্রন্ট ভর্তি এন্ডে হয়েছেন ভর্তি হয়েছে। রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সে। তো রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সে যতটুকু প্রয়োজন হয় ততটুকু দেখানো হবে। জাভা স্ক্রিপ্ট যদি আপনি 2-4 বছরও করেন তাহলে এটা শেষ নাই, অনেক বিশাল জগৎ এটার। কিন্তু আপনার বিশাল জগতে আপনাকে আমরা ফেলে দিব না, আপনার যতটুকু প্রয়োজন আছে ততটুকুতে একটা চুবানি দিয়ে উঠায় নিয়ে আসা হবে। আর তাতে কি হচ্ছে আমরা মানে ওয়েব ডিজাইন করে কি ইনকাম করতে পারবো? ডিজাইনে যতটুকু প্রয়োজন হয়, এখন আপনাকে তো লাইন ধরায় দেওয়া হবে। এখন জাভা স্ক্রিপ্ট নিয়ে তো ফুল আলোচনা করলে এই যে মার্নেস্ট্যাক কোর্সটা কিন্তু আমাদের টোটালি জাভা স্ক্রিপ্ট বেস। এখন সেই কোর্সের ডিউরেশন কত, 1 বছর। এখন 1 বছরের জিনিস আপনি এখানে হচ্ছে বেসিকটা জাস্ট ডিজাইনের জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনাকে দেখানো হবে, জাস্ট বেসিক কনসেপ্টটা দেওয়া হবে। এখন এই বেসিক কনসেপ্টের উপর বেস করে আপনি যদি আরেকটু আপনার স্কিলটা বাড়াইতে চান, সেক্ষেত্রে রিসোর্স আমি দিয়ে দিব। আমি W3 স্কুলে কিভাবে আপনার দেখতে হয়, জাভাস্ক্রিপ্টে শিখতে হয়, সেটা আমি দেখাই দিলাম। সেক্ষেত্রে আপনি আরো আগাইতে পারেন জাভাস্ক্রিপ্ট নিয়ে। জি, সেটাই ভালো হবে। আচ্ছা, তো আর কোনো কোয়েশ্চেন জাভাস্ক্রিপ্ট নিয়ে কারো? স্যার আমরা যে রিয়েক্টর কাজ শিখবো, এটা বেসিক দিয়ে জাভাস্ক্রিপ্টের বেসিক দিয়ে কি হবে নাকি? ওটা তো ঠিক বুঝলাম ফ্রেমওয়ার্ক। না, আবার একটু রিপিট করলেন ভালো হইতো। স্যার আমরা যে রিয়েক্টের কাজটা শিখবো, হ্যাঁ, ওটা শেখার জন্য যে জাভাস্ক্রিপ্টের বেসিক দিয়ে হবে নাকি আরো এটা আরো এই ব্যাচে তো রিয়েক্ট শেখানো হয় না, এটা তো রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ব্যাচ, মানে ভবিষ্যতে যদি জি শিখেন স্যার, সেই। জি। আচ্ছা, সেক্ষেত্রে এইখানে হচ্ছে জাভা স্ক্রিপ্টের রিয়েক্ট শেখার জন্য জাভা স্ক্রিপ্টের যেই যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো হয়তো এখানে পাবেন না, কিন্তু পাবেন, ফুললি পাবেন না। যেমন রিয়েক্টের জন্য দরকার হচ্ছে ম্যাপ, ডি স্ট্রাকচার, তারপর হচ্ছে ES6 এর যে ফিচার গুলো আছে এগুলা দরকার, কিন্তু এইগুলা তো এখানে দেখানো হবে না। কিন্তু আপনি রিয়েক্ট যখন শিখবেন, রিয়েক্ট শিখতে গেলে রিয়েক্টের আগে অবশ্যই মাস্ট বি আপনাকে জাভা স্ক্রিপ্টের যে যে জিনিসগুলো রিয়েক্টে বেশি প্রয়োজন হয় সেগুলো আপনাকে শিখিয়ে নেওয়া হবে। স্যার ডিরেক্ট তো হচ্ছে আমরা এই যে ফ্রন্ট এন্ডের পরে তো রিয়েক্টটা মানে শিখতে পারবো না নাকি? আপনার রিয়েক্টের কোর্স আপনি যেখানেই করেন না কেন বা যার কাছেই করেন না কেন, রিয়েক্টের কোর্সের আগে সে আপনাকে জাভা স্ক্রিপ্ট ঝালাই করেই নিবে অবশ্যই। আমাদের কারণ ম্যাম তো Thank you, মনে হয় sir. আমাদেরকে রিয়েক্টের ব্যাপারে বলছিল, রিয়েক্টের ক্লাসগুলো দেখাবে বা রিয়েক্ট দেখাবে আমাদেরকে। রিয়েক্ট করাবে আপনাদের ম্যাম। জি, ম্যাম বললো তো। আচ্ছা, সেক্ষেত্রে আহ, সেটা টোটালি ম্যামের বিষয়। ম্যাম হয়তো যদি রিয়েক্ট করে তাহলে রিয়েক্টের আগে জাভা স্ক্রিপ্টের যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো আগে শিখিয়ে নেওয়া হবে আপনাদেরকে। যেটা বললাম আমি একটু আগে, রিস্ট্রাকচারিং, তারপর ম্যাপ অপারেশনস গুলা, অপারেটর গুলা, তারপর ধরেন আর কি কি প্রয়োজন হয়, তারপর হচ্ছে উম, এই তো সিম্পল আর কি, যে বিষয়গুলো সচরাচর আমাদের ইউজ হয়, তো ওই বিষয়গুলোই দেখানো হবে আপনাদেরকে। জি স্যার, থ্যাংক ইউ। রিয়েক্টের জন্য যেমন আর কিছু প্রয়োজন আছে, সেগুলো হচ্ছে ধরেন ভেরিয়েবল, ডাটা টাইপ, তারপর ধরেন কন্ডিশন লাগবে, অ্যারে লাগবে, অ্যারে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস রিয়েক্ট শেখার জন্য। স্যার এটা তারপরে কি লুপ কাইন্ড আছে। অফ সি এর মতো? জি, সি যেভাবে ইউজ করে ওই যে অ্যারে বা লুপ, ওগুলোর অ্যারের মতো মধ্যে স্যার? হচ্ছে মানে একসাথে যখন অনেকগুলো ডাটা একটা ভেরিয়েবলে আপনি রাখবেন সেটাই অ্যারে। জি স্যার। এখন আপনার স্যার ব্যাচে এইখানে আমাদের 14 জন স্টুডেন্ট দেখা যাচ্ছে। এখন 14 জনকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এক ভেরিয়েবলের মধ্যে 14 জনের নাম রাখবো, এটাই অ্যারে। তারপরে না ধরেন স্যার ডম আমরা আছে, স্টেটে যে ইউজ ডকুমেন্ট করি স্যার ডকুমেন্ট অবজেক্ট মডেল লাগবে, তারপর অবজেক্ট লাগবে, স্কোপ লাগবে, কোর্শন লাগবে, তারপর ধরেন টেমপ্লেট লিটারেল লাগবে। এগুলো হচ্ছে রিয়েক্টের জন্য প্রয়োজন। তো রিয়েক্ট করতে গেলে জাভাস্ক্রিপ্টের যে জিনিসগুলো লাগে সেগুলা আগে ঝালাই করেই তারপরে রিয়েক্টে ঢুকাবে। স্যার ওকে, রিয়াক্ট তো হচ্ছে স্যার ওই রিয়েক্টের কোর্সটা কি ডেভেলপ। 1 বছরের? না না, রিয়েক্টের কোর্স 1 বছরের না। আপাতত আমাদের ক্রিয়েটিভ আইটিতে রিয়েক্টের একটা কোর্স চলতেছে, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড উইথ রিয়েক্ট। সেটা হচ্ছে 6 মাসের, শুধু HTML CSS দিয়ে তারপরে হচ্ছে পাশাপাশি রিয়েক্ট করাবে পরবর্তীতে। প্রথমে HTML CSS দিয়ে ডিজাইন দেখাবে, এরপরে রিয়েক্ট। আর হচ্ছে আরেকটা তো আছে মার্নেস্ট্যাক, সেটা 1 বছরের। মানে তো রিয়েক্ট, নোড, এক্সপ্রেস, ফায়ারবেস সব একসাথে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? ওইটার ফি কত, কত হয়? রিয়েক্টের কোর্সটা এখনো, ওই যে ফ্রন্ট এন্ড উইথ রিয়েক্ট, এই কোর্সটা এখনো চালু হয়নি অফলাইনে।
তো ইয়া এই জন্য মানস্টাক মার্নেস্ট্যাক হচ্ছে অফলাইন মেবি 1 লাখ, কিছু ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট দিয়ে 70-75 হইতে পারে। এগুলো আসলে আমরা অত ভালো জানি না, এইগুলা বিজনেস ডেভেলপমেন্ট টিম বা এক্সিকিউটিভ যারা আছে তারা জানে। আপনার টেলি কাউন্সিলিং এ বা হচ্ছে যে কোনো ক্রিয়েটিভিটির অফিসিয়াল নাম্বারে বা পেজে নক দিলে ওরা বলে দিবে সব। ওরা ব্যাচ রেডি করে স্টুডেন্ট অ্যাডমিশন করায়া আমাদের কাছে দেয়, আমরা হচ্ছে ট্রেনিংটা করাই। আমাদের কাছে আসলে ওই ধরনের ইনফরমেশন গুলা ভ্যালিড পাবেন না। আবার হয়তো এখন যে এই ডিসকাউন্টটা চলে সেটাও আমাদের কাছে, আমাদের হাতে জানা নাই, আপনি জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। প্রতিনিয়ত তো একটা ডিসকাউন্ট থাকে নির্দিষ্ট পরিমাণ। তো সবচেয়ে ভালো হয় এগুলো, এইসব বিষয় জানার জন্য পেজে নক দিবেন, ফেসবুক পেজে নক দিলে সব বলে দিবে। আচ্ছা, স্যার জাভা স্ক্রিপ্ট বেস কোনো কোশ্চেন আছে আর? জি এমনি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বেশি ইউজ হয় নাকি জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক? না স্যার, কোনো কোশ্চেন নাই, আপনি ক্লাস শুরু করতে পারেন। ওকে, স্যার আমি র তাহলে জাভাস্ক্রিপ্ট আর অ্যাটেন্ডেন্স কি ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের হয়ে মধ্যে গেছে পার্থক্য স্যার? কি? না না, অ্যাটেন্ডেন্স হয়নি, অ্যাটেন্ডেন্স হবে। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা এখন যেহেতু মোটামুটি অনেকে আছে, আমি একটা কাজ করি, অ্যাটেন্ডেন্সের একটা ছবি তুলে রাখি। স্যার প্রশ্ন করছেন র জাভাস্ক্রিপ্ট এবং ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের মধ্যে পার্থক্য কি? এগুলো মূলত ভ্যানিলা জাভা স্ক্রিপ্ট হচ্ছে যখন আমরা কোনো কিছুকে মানে জাভা স্ক্রিপ্টের কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করে কাজটা করি, জাভা স্ক্রিপ্টেই কাজটা হচ্ছে কিন্তু ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করে করতেছি, সেটা হচ্ছে ভ্যানিলা বলা হয়। আর র মানে হচ্ছে একদম পিওর জাভা স্ক্রিপ্টটা যখন হাতে লিখে করি। এখন আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো কাজ করেননি তো আসলে, এই জন্য হয়তো অনেক কনফিউশন দেখা দিচ্ছে বা মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে। তো এগুলা ফ্রেমওয়ার্ক বা কিছু নিয়ে যখন কাজ করবেন তখন অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। র জাভা স্ক্রিপ্ট একদম, জাভা স্ক্রিপ্ট যে র বিষয়গুলো কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ছাড়া যখন জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে র জাভা স্ক্রিপ্ট। আর ভ্যানিলা জাভা স্ক্রিপ্ট হচ্ছে যখন জাভা স্ক্রিপ্টের কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি নিয়ে আপনি কাজ করতেছেন কিন্তু দিন শেষে সেটা কিন্তু ঘুরে জাভা স্ক্রিপ্টই হচ্ছে, তো ওইটাকে বলে ভ্যানিলা। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নেই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখন আমরা চলে যাব কোথায়? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার আজকে আপনার ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বারটা বলেন। 31। 31 RWD 2207। ক্লাস নাম্বার হচ্ছে 31। ওকে, তো নরমালি একটা প্রজেক্ট করতে গেলে আমার কি লাগবে? একটা সিএসএস ফোল্ডার লাগবে। সিএসএস এর মধ্যে কি লাগবে? জাস্ট আ মিনিট। ওকে, আমি কি করলাম, প্রথমে একটা সিএসএস ফোল্ডার নিলাম। সিএসএস ফোল্ডার নিয়ে, আচ্ছা এখানে আবার দেখাই, আপনারা একটু শর্টকাট করা ট্রাই করবেন, যেহেতু আপনারা ডেভেলপমেন্ট সেক্টরে আসছেন। তো ডেভেলপমেন্ট সেক্টরে যত সম্ভব মাউসটা কম ইউজ করা যায়, তো আপনি কিবোর্ডে কাজটা বেশি করার ট্রাই করবেন, কারণ মাউস কিন্তু খুব হ্যাসেলের জিনিস। হ্যাঁ, যত সম্ভব কিবোর্ডের ইয়েটা স্পিডটা বাড়াবেন এবং হচ্ছে কিবোর্ড দিয়ে কাজ করার ট্রাই করবেন। তো আমি প্রথমে কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখানে আমার কি দরকার? সিএসএস ফোল্ডার। তা আমার কিবোর্ড মাউস কিন্তু আমি ছেড়ে দিলাম। আচ্ছা, মাউস ছেড়ে দিয়ে এখন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। সেটা শর্টকাট কি কেউ জানেন ফোল্ডার ক্রিয়েট করার? কন্ট্রোল শিফট চেপে ধরে এন চাপবেন। কন্ট্রোল শিফট চেপে ধরে এন চাপবেন। আচ্ছা, আমার কম্পিউটার কি হ্যাং করলো নাকি? আচ্ছা, কন্ট্রোল শিফট চেপে ধরে, হ্যাঁ, আমরা এন চাপলাম, নিউ ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন ফোল্ডারের একটা নাম দিব সিএসএস। ওকে, এন্টার চাপলাম। আচ্ছা, এখন আমার কি লাগবে? সিএসএস এর মধ্যে ঢোকা লাগবে। মধ্যে ঢুকে আমি style.css নামে একটা ফাইল তৈরি করব। তাহলে আমি মধ্যে ঢোকার জন্য এন্টার চাপলাম, ভিতরে আসলো। এখন আমার দরকার কি? এখন আমার দরকার হচ্ছে একটা style.css ফাইল। তো আমার তাহলে আমি যদি মাউসে কাজ করি তাহলে কি করা লাগবে? আমার রাইট বাটন ক্লিক করে টেক্সট ডকুমেন্ট নিতে হবে। কিন্তু আমি কিবোর্ডে করতে গেলে এই যে আমার হচ্ছে ডান হাতের নিচের দিকে একদম নিচের সিরিয়ালে কন্ট্রোলের পাশে একটা মাউসের অপশনের মতো একটা বাটন আছে, মাউস কার্সারের মতো একটা অপশন। এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে তারপর ডাব্লিউ ক্লিক করবেন, এরপর টি ক্লিক করবেন। চলে আসলো STYLE স্টাইল। এরপর এন্ড আছে না, এন্ডে ক্লিক করলে শেষ মাথায় চলে যাবে এটার। এন্ডে ক্লিক করলাম, এরপর TXT কেটে দিলাম,
তারপরে এক্সটেনশনটা দিলাম সিএসএস, এন্টার চাপলাম, হয়ে গেল। ওকে, সিএসএস ফাইল ডান। স্যার এবার আমার আবার বলবেন নিউ আচ্ছা স্টাইল শিট। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিলাম, এই ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিলাম। আমি কিন্তু কোনো মাউস ধরতেছি না, আমি মাউসের আমার কিবোর্ডের ডান হাতের একদম নিচের দিকে, নিচের সিরিয়ালে একদম কন্ট্রোলের পাশে একটা অপশন আছে, মাউসের মতো কার্সরের মতো একটা বাটন, কার্সর আঁকা এরকম কিছু একটা বাটন দেখতে পাচ্ছেন কিবোর্ডে? জি স্যার দেখতে পাচ্ছি, এটার উপরে ক্লিক উইন্ডোজ করলে, এবং কন্ট্রোলের মাঝে। হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ এবং কন্ট্রোলের মাঝে, এটাতে ক্লিক করলে তারপরে ডাব্লিউ ক্লিক করবেন, এরপর টি ক্লিক করবেন, চলে আসলো। এটা বাদ দিয়ে আমি STYLE স্টাইল ইন্ডে ক্লিক করে ইন্ডে চলে গেলাম, স্টাইল ডট সিএসএস। ওকে, আচ্ছা, এবার আমাদের সিএসএস ফাইল ডান। সিএসএস ফাইল ডান হওয়ার পরে আমার আবার ব্যাকে যাওয়া লাগবে, তাহলে ব্যাক স্পেস চেপে ব্যাকে যাই। এখন এইখানে আমার আরেকটা ফোল্ডার দরকার, সেটা কি? আমি যেহেতু জাভা স্ক্রিপ্ট করব, তাই আমার জেএস একটা ফোল্ডার নিয়ে নিই। আমরা এতদিন সিএসএস করার জন্য কি করতাম? সিএসএস ফোল্ডার নিতাম না। এখন সিএসএস আমরা জাভা স্ক্রিপ্ট করার জন্য সেম ভাবে আমার জাভা স্ক্রিপ্টের একটা ফোল্ডার নিয়ে নিতে হবে। জাভা স্ক্রিপ্ট আমি 3 ভাবে করতে পারি, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। তো এক্সটার্নাল সিএসএস করে খুব ভালো লাগছে না এতদিনে? এক্সটার্নাল সিএসএস জি করাই তো স্যার, সহজ, একটু জি ম্যানেজ স্যার। করা সহজ। ইন্টারনাল করতে তো একদম ঝামেলা পাকায়া যায়, এবং যদি ইনলাইন করেন তাহলে তো আরো বেশি ঝামেলা। তো জাভা স্ক্রিপ্টটা ইনলাইন এক সময় করা হইতো, কিন্তু জাভা স্ক্রিপ্টটা এখন ইনলাইন একদমই ইউজ হয় না, এখন সব সময় ইন্টারনাল আর এক্সটার্নালটা ইউজ হয়। তো ইন্টারনালের চেয়ে এক্সটার্নালটা বেশি প্রেফারেবল। তাই যেহেতু আপনারা সিএসএস এর এই কাহিনী, ইন্টারনাল, এক্সটার্নাল আর ইনলাইনের কাহিনীটা আপনারা জানেন কোনটার কাজ কি, তো তাই আমি আর এইগুলা নিয়ে বললাম না বেশি কিছু, আমি সরাসরি এক্সটার্নাল একটা ফাইল নিয়ে নিই। তো কন্ট্রোল শিফট চেপে ধরে এন চাপি, একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, ফোল্ডারের নাম দিলাম জেএস। আচ্ছা, জেএস এর ভিতরে গিয়ে এখন আমাকে কি করতে হবে? একটা ফাইল তৈরি করতে হবে জাভা স্ক্রিপ্টের জন্য। তো আপনি যখন HTML ফাইল তৈরি করছেন, এর এক্সটেনশন কি ছিল? HTML ফাইলের এক্সটেনশন কি? HTML HTML ডট এইচটিএমএল। HTML। আচ্ছা, সিএসএস ফোল্ডারের সিএসএস ফাইলের এক্সটেনশন কি ছিল? ডট সিএসএস। CSS ডট সিএসএস। ওকে, এখন আমার জেএস ফাইলেরও একটা একটা এক্সটেনশন আছে, তাই আমি সেম ওয়েতে একটা জেএস ফাইল তৈরি করে নেই, জেএস। তো এখন আমার হচ্ছে কি দিতে হবে? একটা নাম দিতে হবে। এখন নামটা আমি যা ইচ্ছা তা দিতে পারি, নামটা দিতে পারি, অনেকে কাস্টম জেএস ইউজ করে, যেহেতু এটার মধ্যে আমি আমার হাতের কাস্টম জিনিসগুলা লিখবো, তাই অনেকে কাস্টম জেএস দেয়, অনেকে স্ক্রিপ্ট ডট জেএস দেয়, আমি দিলাম SCRIPT স্ক্রিপ্ট। আপনি যদি স্ক্রিপ্ট না দিয়ে আপনার নাম লিখে ডট জেএস দেন তাও নো প্রবলেম। ওকে, আমাদের জাভা স্ক্রিপ্ট ফাইলটা তৈরি হয়ে গেলো, এবার ব্যাকে চলে যাই আমরা। ওকে, ব্যাকে এসে এবার আমি করব কি? একটা ইনডেক্স ফাইল নিব। তাহলে সেম ওয়েতে আমি একটা ইনডেক্স ফাইল নিয়ে নেই। ওকে, একটা index.html ফাইল, INDEX, ইনডেক্স। আচ্ছা, এখানে ইনডেক্স কেন লেখা হয় কেউ বলতে পারবেন? ইনডেক্স কেন লেখা ইন্ডেক্স হয়? হোম পেজকে নির্দেশ করে। আচ্ছা, ইনডেক্স হোম পেজকে নির্দেশ করে, গুড। আমরা যদি অন্য কিছু লিখি তাহলে আমাদের কাজ হবে, নো প্রবলেম। কিন্তু আমরা যখন এটাতে হচ্ছে ব্রাউজারকে মানে কোনো হোস্টিং এ দিব, হোস্টিং এ দিলে আমার অনেকগুলো মাল্টিপেজ থাকতে পারে না? আমার index.html মানে আমার হোম পেজটাকে নির্দেশ করে, তো সরাসরি ও হোম পেজেই যাবে। এখন এইখানে যদি আপনি 5টা পেজ রাখেন, রেখে আপনি এই সাইটটাকে মানে about.html, তারপর service.html, এরকম 5টা পেজ রাখেন, রেখে আপনি এটাকে হোস্ট করলেন, লাইভ করলেন, সাইটটা লাইভ করলে আপনার index.html-টা হোম পেজে আসবে। কেন? index.html-টা মানে মেইন একদম হোম পেজ হিসেবে ইন্ডিকেট করে, ব্রাউজার বুঝে যায় এটাই হোম পেজ আমার, এটা ব্রাউজার জানে শুধু। আচ্ছা, সিএসএস নিয়ে নিলাম, জেএস নিয়ে নিলাম, এবার একটা ইমেজেস ফোল্ডার নিয়ে নেই। যদিও আজকে ইমেজেস ফোল্ডার আমাদের কোনো প্রয়োজন নাই, তাহলে আমি এক কাজ করি, আহ, আমি এই ফোল্ডারটাকে ভিএস কোডে রান করে ফেলি। ওকে, একটা কথা বলতেছে, ওই একটা ইয়ে আছে উইন্ডোজের, একটা ইয়ে আছে, মনে করেন কোন ইয়া, মানে এটার কি বলে জানি, ভুলে তো গেছি, মানে কন্ট্রোলারকে একটা অ্যাপস চালু করে ওখান থেকে নির্দেশ দিলে যে কোনো ফোল্ডার ওপেন হয়ে যায়, ওটাকে কি বলে মানে এটা? এটা হচ্ছে আপনি গিট হাব ইউজ করে, গিট হাবের যেই গিট ব্যাশ আছে, গিট ব্যাশ থেকেও করা যায়, তারপর হচ্ছে যে কমান্ড শেল আছে, কমান্ড শেল দিয়েও করা যায়। সেটা প্রো লেভেলের ডেভেলপারদের জন্য, কারণ ওইখানে টোটালি হচ্ছে কমান্ড বেস সবকিছু কাজ করে। এখন আপনি করতেছেন কি গ্রাফিক্যাল মোডে, এখন সেটাকে গ্রাফিক্যাল মোডে না করে সেটাকে করা হচ্ছে কমান্ড মোডে। এখন আমি ধরেন এই যে এই ফাইলটা ওপেন করব। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই, আমি এই ফাইলটা ওপেন করব, তো আমি এই ফাইলটা এখানে গিট ব্যাশ ওপেন করলাম,
আচ্ছা, গিট ব্যাশ ওপেন করে আমি এখানে একটা কোড লিখলাম, কোড ডট এন্টার চাপলাম, দেখেন আমার বেস করে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে কমান্ড বেস কাজ করে। তো গ্রাফিক্যাল মোড একটা, কমান্ড বেস একটা। যারা লিনাক্স বা কার্লি টাইপের অপারেটিং সিস্টেম ইউজ করছেন বা লিনাক্স সম্পর্কে জানেন কিছু, তারা হয়তো ভালো বলতে পারবেন বা ভালো বুঝতে পারবেন কমান্ড কি জিনিস। আমরা যে প্রত্যেকটা মাউসে ইন্ডিকেট মানে মাউসে ক্লিক করে কাজ করতেছি, এটার ব্যাক এন্ডে কিন্তু কমান্ডই হচ্ছে। এক সময় কিন্তু এই মাউসের অপশন ছিল না বা গ্রাফিক্যাল মোড ছিল না, এক সময় কমান্ড দিয়েই সব কাজ করা লাগতো। যখন উইন্ডোজ আসছে তখন কিন্তু এই মাউসের ব্যবহারটা বাড়ছে বা মাউসের এই গ্রাফিক্যাল মোডটা বেশি আসছে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমি HTML ফাইলটা ওপেন করলাম। আমার HTML ফাইল ওপেন করে এবার আমি আমার যে সিনট্যাক্সটা আছে সিনট্যাক্সটা নিয়ে আসলাম। ওকে, আমার ক্লাস নাম্বার কত আজকে বললেন? 31 ক্লাস 31 31। ওকে, এখন আমি HTML-টা লিংক করে নেই। HTML না তো CSS-টা। STYLESHHET। আচ্ছা, এই যে রেল আমি স্টাইল শিট দিলাম, এটা কেন দিলাম কেউ বলতে পারবেন? আপনারা তো প্রতিনিয়ত রিলেশন করার সময় স্টাইল শিট দেন, কিন্তু কেন ইউজ করেন এটা? সিএসএস এ আমরা ওই স্টাইলের কাজটা করি, এর জন্য হচ্ছে স্টাইল রিলেশন আমরা স্টাইল আপনার কথাটা শুরুর দিকে বোঝা যায়নি, আবার একটু রিপিট করেন প্লিজ। সিএসএস এ আমরা ওই স্টাইলের কাজটা করি আর কি, ডিজাইনের কাজটা করি, এর জন্য আমরা রিলেশনটা লেখা আর কি, হেডিং করার জন্য স্টাইল শিটটা লেখা হয় আর কি। বলছেন কাছাকাছি গেছে, বাট আরেকটু মেইন যে টপিকসটা সেটা কিন্তু স্কিপ হয়েছে। কারণ এই স্টাইল শিটটা আমার ধরে কে? এটা ধরে হচ্ছে ব্রাউজার আমার বুঝে যে এটা একটা স্টাইল শিট, এটার মধ্যে স্টাইল করা হয়েছে ওয়েবসাইটের। ব্রাউজারকে বোঝানোর জন্য এখানে বলা হয় স্টাইল শিট। ওকে, সিএসএস-টা লিংক করলাম। এখন আমি যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা নিলাম, জাভাস্ক্রিপ্টটা কোথায় লিংক করব? জাভাস্ক্রিপ্টটা লিংক করব আমরা বডির একদম শেষে। এই বডির শেষে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিব, SCRIPT স্ক্রিপ্ট ট্যাগটা একটা ডাবল ট্যাগ। এটা একটা ডাবল ট্যাগ, এবং এর মধ্যে এর প্রথম যে ট্যাগটা আছে, প্রথম ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট নিব কি সোর্স, SRC সোর্স। এই স্ক্রিপ্ট ট্যাগের সোর্স কি হবে? যে ফোল্ডার আছে তার মধ্যে script.js ফাইলটা। আমাদের জাভাস্ক্রিপ্ট লিংক হয়ে গেছে। ওকে, স্যার জাভাস্ক্রিপ্ট আমাদের লিংকটা উপরে মানে স্টাইল ডট সিএসএস টা উপরে, এটার নিচে বুঝলাম। লিংক জাভাস্ক্রিপ্টটা সব সময় নিচে লিংক হবে। HTML-টা CSS-টা যেরকম মানে উপরে লিংক হবে হেডের মধ্যে, এরকম জাভাস্ক্রিপ্টটা লিংক হবে এইখানে সবসময় ইয়ে হবে, নিচে, লিংক হবে। বডির নিচে একদম শেষে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস। আপনি যদি এখানে দেন তাও কিন্তু কাজ করবেও, হেডের মধ্যে দিলেও কাজ করবে, কিন্তু সব সময় রুলস হচ্ছে জাভাস্ক্রিপ্টের একদম বডির শেষ প্রান্তে। তো এইখানে বডি শেষ, এই একদম শেষে আমরা যত কোড আছে এইখানে বসবে, হাজার হাজার লাইন কোড বসলে এইখানে বসবে। কিন্তু এই স্ক্রিপ্ট যে ট্যাগ গুলা, জাভাস্ক্রিপ্টের যেই লিঙ্ক গুলো হবে সব এই নিচের দিকে হবে, বডির একদম শেষ প্রান্তে। ওকে, স্যার স্যার জাভাস্ক্রিপ্ট কি সাইটকে কি স্লো করে? জাভাস্ক্রিপ্টের সাইটকে স্লো করবে কেন? জাভাস্ক্রিপ্ট দিয়েই তো ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল এবং ফাস্ট সাইট গুলো বানানো হয়। HTML CSS তো স্লো জিনিস। জাভাস্ক্রিপ্ট বেস যেমন, যখন জাভাস্ক্রিপ্ট বেস কাজ করা হয় রিয়েক্ট কিন্তু কোনো লোড নেয় না। আপনি HTML CSS দিয়ে কাজ করলে কিন্তু লোড নিবে, একটা থেকে আরেকটাতে যাইতে গেলে লোড নিবে, কিন্তু জাভাস্ক্রিপ্ট কখনো লোড নেয় না। ওকে স্যার। জাভাস্ক্রিপ্ট রিয়েল টাইমে কাজ করে, একদম রিয়েল টাইমে ক্লিকে ক্লিকে কাজ করে। আর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন PHP-র কথা বলি, PHP লোড নেয় প্রত্যেকটা ক্লিকে, কারণ ওরা অপারেশন চালাইতে গেলে একদম কোয়েরি করে, ডাটাবেস থেকে ডাটা ধরে আনার সময় কোয়েরি করে, কোয়েরি চালাইতে গিয়ে ও একটা লোড নেয়, প্রত্যেকটা পেজে একটা লোড নেয়। আর HTML CSS ও সেম ভাবে লোড নেয়, জাভাস্ক্রিপ্ট কখনো লোড নেয় না একদম। কারণ কি, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ব্রাউজারের সাথে এমন ভাবে ইন্টিগ্রেট করা, ব্রাউজার যে গুগলটা তৈরি করা হয়েছে, গুগলের যে ব্রাউজারটা আছে বা ফায়ারফক্সটা আছে, ফায়ারফক্স তৈরিতে বা গুগল তৈরিতেই জাভাস্ক্রিপ্ট ইউজ হয়েছে। এই জন্য জাভাস্ক্রিপ্টের সাথে ব্রাউজারের সম্পর্কটা খুব ভালো, এই জন্য হচ্ছে ওরা একদম রিয়েল টাইমে রান হয়। আর অন্যান্য যেই ল্যাঙ্গুয়েজ গুলাই আসুক না কেন, তারা কিন্তু ঘুরে ফিরে রেন্ডারিং হয়ে জাভাস্ক্রিপ্টেই কনভার্ট হয়, সেটা হয়তো আমরা দেখি না, কিন্তু একটা ব্রাউজারের ব্যাকএন্ডে রেন্ডারিং হয়ে জাভাস্ক্রিপ্টই কনভার্ট হয়, হয়ে তারপর হচ্ছে আমাদের সামনে আসে। আচ্ছা, এখন কিছু একটা আমি লিখি, একটা H1 লিখি। ওকে, এখন আমাদের যে প্রজেক্টটা আছে, প্রজেক্টটা আমরা ওপেন করব। প্রজেক্ট কোনটা? RW এটা।
ওকে, আসলো। আচ্ছা, চলে আসছে আমার নামটা। ওকে, এবার আমরা সিএসএস টা ওপেন করি। সিএসএস এ এসে H1 নিলাম, একটা H1 নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ওকে, আর সিএসএস ও পেয়ে গেছে। আচ্ছা, এখন আমার জাভা স্ক্রিপ্টে কাজ করতে হবে। তো প্রথমত আমি কোথায় চলে যাব? আমি চলে আসব W3 স্কুলে, w3schools.com। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে মানে একটা বিশাল একটা লার্নিং প্ল্যাটফর্ম বলা যায়, বলা হয় ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লার্নিং প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্ম থেকে মোটামুটি কোডিং এর জগতের যা কিছু আছে সবকিছু আপনি পাবেন। তো আমরা চলে আসলাম জাভা স্ক্রিপ্টে। এবং জাভা স্ক্রিপ্ট থেকে আপনি যদি ডকুমেন্টেশন পড়তে পারেন তাহলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার কারো কাছে গিয়ে শিখা লাগবে না, কোনো মেন্টরের কাছে গিয়ে বা ক্রিয়েটিভ আইটির মতো প্রতিষ্ঠানের কাছে গিয়ে আপনার শিখা লাগবে না, যদি আপনি ডকুমেন্টেশন ভালো বুঝতে পারেন। ডকুমেন্টেশন কি? ডকুমেন্টেশন হচ্ছে যেই কোম্পানিটা এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে সেই কোম্পানি তো ভালো জানে এই ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে কাজ করানো যায়, তাই না? যে জি তৈরি স্যার। করছে সেই তো ভালো জানে। আমি একটা জিনিস তৈরি করলে আমি তো সবচেয়ে বেশি ভালো জানবো যে এটা কিভাবে কি ব্যবহার করতে হবে, আরেকজন তো বেশি আমার চেয়ে বেশি জানবে না। তো যারাই তৈরি করছে তারাই তাদের ওয়েবসাইটে একটা ওই ল্যাঙ্গুয়েজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করছে। হ্যাঁ, একটা ওয়েবসাইট তৈরি করছে। তো ওই ওয়েবসাইট গুলাতে ইউজের জন্য, ওই ল্যাঙ্গুয়েজটা ইউজের জন্য যেই ডকুমেন্ট গুলো দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে ওই ওয়েবসাইটের ওই ল্যাঙ্গুয়েজের ডকুমেন্টেশন। আর হচ্ছে W3 স্কুল এরকম একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজের ডকুমেন্টেশন আছে। তা আপনি এইখানে থেকে যদি পড়েন, জাভা স্ক্রিপ্ট ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমি একটু আগে বলছিলাম। তারপর জাভা স্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর জাভা স্ক্রিপ্ট ইজ ইজি টু লার্ন। কে যেন বলছিলেন যে কোনটা শিখতে সহজ হয়? তো এখানে বলা হয়েছে জাভা স্ক্রিপ্ট ইজি টু লার্ন, শিখলে বুঝতে পারেন কতটা কঠিন আর কতটা ইজি। আচ্ছা, দিস টিউটোরিয়াল উইল টাচ ইউ জাভাস্ক্রিপ্ট ফ্রম বেসিক টু অ্যাডভান্স। এখানে কি করছে, ক্লিক করলে একটা জিনিস শো করাইছে, সেগুলো পরে দেখবো। ইন্ট্রোডাকশনে যাই। দিস পেজ কন্টেইনস সাম এক্সাম্পল অফ হোয়াট জাভাস্ক্রিপ্ট ক্যান ডু। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে সেটার একটা এক্সাম্পল এখানে এই পেজে দেওয়া হয়েছে। জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট। জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট। আমরা যদি বাংলায় কনভার্ট করি তাহলে বোঝা যাবে যে জাভাস্ক্রিপ্ট HTML কন্টেন্টকে চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে। তো কিভাবে পরিবর্তন করে সেটা আমরা দেখব। তারপরে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML অ্যাট্রিবিউট। একটা আমাদের HTML এর অ্যাট্রিবিউট কোনগুলো আমরা চিনি? HTML এর অ্যাট্রিবিউট কি? জি স্যার। অ্যাট্রিবিউট হচ্ছে ধরেন একটা ইমেজ ট্যাগ নিলাম, ইমেজ ট্যাগ নিয়ে ইমেজ ট্যাগের মধ্যে এসআরসি দেই না, সোর্স বলে দেই। তো এটা হচ্ছে অ্যাট্রিবিউট। তারপর হচ্ছে আমরা HTML ট্যাগের মধ্যে যেই মানে ট্যাগের ভিতরে যেই জিনিসগুলো ইউজ করি সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন ধরেন অনেক সময় আমরা যখন টেবিল করতাম তখন সেল প্যাডিং, সেল স্পেসিং এগুলো ইউজ করতাম না, এগুলো কিন্তু অ্যাট্রিবিউট। ওকে, তারপরে আর কি আছে? জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML স্টাইল, মানে জাভাস্ক্রিপ্ট CSS কেও চেঞ্জ করে দিতে পারে। জাভাস্ক্রিপ্ট ক্যান হাইড HTML এলিমেন্ট, জাভাস্ক্রিপ্ট ক্যান শো HTML এলিমেন্ট। তার মানে জাভাস্ক্রিপ্ট তো সবই পারে। জাভাস্ক্রিপ্ট আপনার একটা সোর্সকে চেঞ্জ করে দিতে পারে, তারপরে একটা কিছুকে হাইড করে দিতে পারে, শো করে দিতে পারে, একটা এলিমেন্ট অ্যাড করতে পারে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আসি একদম, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML এলিমেন্ট। কিভাবে HTML এলিমেন্টকে চেঞ্জ করতে পারে? ওকে, এখন আমরা চলে আসলাম যা আমাদের কোডে এসে আমরা স্ক্রিপ্ট ডটটাকে এইখানে শো করলাম। ওকে, এখন কি করব? আমরা HTML এর H1 এর মধ্যে কিছু লিখলাম না, একদম ফাঁকা রাখলাম। আচ্ছা, এখন HTML এর একটা ক্লাস দিলাম, ধরেন ক্লাসের নাম কি? ডেমো। আচ্ছা, বা ওয়ান নামে একটা ক্লাস নেই, যাই নেই, নো প্রবলেম। আচ্ছা, ওয়ানটাকে এখন আমার জাভা স্ক্রিপ্টে ধরতে হবে। এখন আমি তো ওয়ানটাকে নিচ্ছি HTML, জাভা স্ক্রিপ্টে তো এখন আমার জানে না ওয়ানটা যে একটা H1 ট্যাগ আছে। তাহলে আমার এই ওয়ানটাকে ধরতে হবে। ধরবো কি হবে? ডকুমেন্ট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখন আমি এটা নিচ্ছি কি? ক্লাস। তাই আমি আমার ধরতে হবে গেট এলিমেন্ট বাই ক্লাস, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস।
গেট এলিমেন্ট বাই ক্লাস, তারপর হচ্ছে ক্লাসের নামটা এখানে বলে দিতে হবে। এখন আমার ক্লাসের নাম কি, 1 দিয়ে তারপর ডট দিয়ে যদি আমি ইনার HTML INNER ইনার HTML, আচ্ছা আমাকে সাজেশন দিচ্ছে না কেন আজকে। আচ্ছা ইনার HTML এর মধ্যে আমি বলে দিলাম হ্যালো WORLD। ওকে, দেখি আউটপুটে কি আসলো। আউটপুটে কিছু আসছে না, আসে নাই। আচ্ছা আমি কোনো স্পেলিং ভুল করছি হয়তো। আচ্ছা এখানে ইনার HTML এর পরে ইকুয়াল টু ইউজ করে, বাট আমি হচ্ছে যে আমরা নরমালি বানানটা সম্ভবত একটু ভুল হয়েছে। হ্যালো, আই যে ইনার বানানটা ট্রিপল এন পড়ে গেছে, আই হ্যাঁ এন। ট্রিপল এন পড়ছে। আমাকে নরমালি আমরা একটা প্রজেক্টে কাজ করতে গেলে যখন একটা প্রজেক্টে অনেক কিছু লিখে ফেলি তখন ধরেন সবকিছু আমাকে সাজেশন দেয়, সাজেশন ছাড়া কাজ করাটা খুব বিরক্তিকর। জি জি। আচ্ছা আমি কি HTML এরটা বানানটা ছোট হাতে লিখছি কিনা সেটাও দেখে আসি। ইকুয়াল টু, এখানে কোনো ব্র্যাকেট হবে না। ওকে, এবার দেখি আমাদের আউটপুটে কিছু আসছে কিনা। আউটপুটে কিছু আসছে না। ওকে, এখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি ধরে আমার এখানে কাজ করা যায়। আর হচ্ছে কি ধরে কাজ করা যায়, ক্লাস ধরে। তাই আমি এই লাইনটাকে কপি করলাম, কপি করে ক্লাস নেম হবে কি, ক্লাস নেম ক্লাস নেম, বাই ক্লাস নেম। ক্লাস নেমের আগে এখানে হচ্ছে একটা ডট দেওয়ার, ডট বা দেওয়ার কথা। আচ্ছা ওয়েট, আমি আগে আইডি দিয়ে ট্রাই করি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমাদের ক্লাসের নাম কি, 1। ওকে, এইখানে দিলাম 1। এবার হচ্ছে আমি রিলোড করি, আসতেছে কিছু না, আসতেছে না। ডট ইনার HTML script 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 ডট js। ওটা তো ক্লাস দেয়া আছে। তো ক্লাস দিয়ে আছে ও HTML আইডি, আমার এখানে নিতে হবে কি আইডি 1। এবার আশা করি আসবে। ওকে, চলে আসছে। এখন আমি কি করছি, HTML এর মধ্যে জাস্ট আইডিটা নিছি, কিন্তু এইখানে কোনো টেক্সট দেই নাই। এখন HTML এর মধ্যে কি কোনো টেক্সট দেই নাই, তাহলে HTML এর মধ্যে আমি টেক্সটটা কার মাধ্যমে বসাইলাম, আমি টেক্সটটা বসাইলাম জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর আইডির নামটা বললাম। আচ্ছা এরপরে হচ্ছে আমি জাভা স্ক্রিপ্টটা বসাইলাম। ওকে, এটা গেল আইডির সিস্টেমে কিভাবে আমরা বসাইতে পারি। এরপরে ধরেন আমি সেম ওয়েতে আরেকটা ক্লাস নেই, এটার নাম দিলাম হচ্ছে 2, এটা দিব একটা ক্লাস, আইডি দিয়ে দেখলাম, এটা দিলাম একটা ক্লাস, ক্লাসের নাম দিলাম 2। আচ্ছা এখন এইটাকে আমরা জাভা স্ক্রিপ্টে কিভাবে ধরবো, সেম ভাবে নিচে আসলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, ক্লাস নেমের পরে আমাদের ক্লাস নেমটা আছে সেটা বলে দিলাম TWO2, তারপর ডট INNER ইনার HTML ইকুয়াল টু, আমি এখানে বলে দিলাম দিস ইজ সেকেন্ড SECOND সেকেন্ড এলিমেন্ট, দিস ইজ সেকেন্ড এলিমেন্ট, এবং মাস্ট বি আমাকে লাস্টে একটা সেমিকোলন দিতে হবে। কিন্তু এখন যে ES6 মানে ECMAScript 6 যে জাভা স্ক্রিপ্টের একটা ভাষণ আছে, সেই ভাষণে এই লাস্টে সেমিকোলন দেওয়া লাগে না। তারপর আমাদের কোড সুন্দর রাখার জন্য আমরা সেমিকোলনটা ইউজ করব। এবার দেখি আসতেছে না, আসতেছে না। ক্লাস নেম, নেমটা বাদ দিলাম, ক্লাস ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস। স্যার 2 এর আগে ডট দেয়া লাগবে না স্যার? আচ্ছা এখানে না, এখানে আমার ক্লাস বলা আছে, তাই আমার ইয়াটা লাগবে না। ওকে, নো প্রবলেম। আমি এখানে লিখি গেট এলিমেন্ট বাই ক্লাস, ওয়েট, আমাদের গুগল থাকতে নো প্রবলেম। আচ্ছা এই গেট এলিমেন্ট বাই কি ক্লাস, Ctrl+C দিলাম, এটা কপি করলাম এবং ব্রাউজারে এসে পেস্ট করলাম। আচ্ছা স্যার ডকুমেন্টে সেভ করা হয়েছে। আচ্ছা এর এর চাইতে আমি একটা সহজ জিনিস দেখাই দিই, এই কোনোটাই লাগবে না আপনার, কোনোটাই লাগবে না, আপনি জাস্ট এই লাইনটাকে এটা বাদ দিলাম। আমার কাছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, কোয়েরি সিলেক্টর। এখন কোয়েরি সিলেক্টরের পরে আপনি কাকে ধরবেন, আপনি ধরবেন একটা ক্লাস কে ক্লাসকে, স্যার? ক্লাসকে, তাই ডট দিয়ে স্যার। আমি বলে দিলাম 2।
টু ক্লাসকে বলে দিলাম। এখন টু ক্লাসের মধ্যে আমি কি চাচ্ছি, ইনার এসটিএমএল ইকুয়াল টু, এখন এইখানে বলে দিলাম আচ্ছা শুধু হ্যালো বলে দিই, আগে আসুক কিছু একটা। আসছে? আচ্ছা, এখন মানে ES6 যেটা, যে ফিচারটা ECMAScript 6 জাভাস্ক্রিপ্টের যে লেটেস্ট ভার্সন, সেই লেটেস্ট ভার্সনে আসলে এই যে গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস বা ট্যাগ নেম কিছুকে ধরে কাজ করা হয় না, সবকিছুকে এই যে কোয়েরি সিলেক্টরের মাধ্যমে করা হয়। ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, কোয়েরি সিলেক্টরের মাধ্যমে কেন করা হয়? কারণ কোয়েরি সিলেক্টরের মাধ্যমে করলে আপনি যদি এখানে আইডি কে ধরতে চান তাহলে আইডির নাম বলতে পারেন, এইটা আমি ডিলিট করে দিলাম উপরেরটা। আচ্ছা, এখন কোয়েরি সিলেক্টরকে যদি আপনি আইডি কে ধরতে চান তাহলে জাস্ট এখানে হ্যাশ দিতে হবে। হ্যাশ। এখন টু নামের তো কোনো আইডি নাই, ওয়ান নামের একটা আইডি আছে, তাহলে ওয়ান বলে দিলেন, চলে আসলো হ্যালো ওয়ানের মধ্যে। আমরা ইন্সপেক্ট করে এটাকে ধরি, ধরে এই যে দেখেন ওয়ানের মধ্যে কিন্তু হ্যালো চলে আসছে। তাহলে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML এলিমেন্ট, এই কথা কি প্রমাণিত? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML এর ইয়েকে পরিবর্তন করা যায়। আচ্ছা, এরপরে আমি নিচে একটা ট্যাগ নেই, একটা পি ট্যাগ নেই, পি ট্যাগের মধ্যে আমার কিছু নাই। ওকে, এখন নিচে আমি আবার ধরি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এবার আমি নিব কি পি ট্যাগ, যেহেতু এটা একটা ট্যাগ তাই এখানে লিখলাম পি। কোনো ক্লাসও দিলাম না, কোনো আইডিও দিলাম না, আইডি দিলে হ্যাশ দিতে হবে, ক্লাস দিলে ডট দিতে হবে, সরাসরি পি ট্যাগ নিলাম। এরপর ডট ইনার HTML, পি এর মধ্যে আমি লিখে দিলাম যে দিস ইজ প্যারাগ্রাফ, this is GRAPS, this is paragraph। চলে আসে দিস ইজ প্যারাগ্রাফ এই যে পি এর মধ্যে দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, তাহলে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML এলিমেন্ট। ওকে, এখন এইটাকে যদি আপনি CSS করতে চান, তো আপনি চাচ্ছেন কি যে ওয়ান যেই ক্লাসটা আছে সেটাকে ধরে আপনি CSS করবেন, ওয়ান যে আইডিটা আছে। এখন এইখানে যদি আপনি ওয়ান কে ধরে বলেন যে ওয়ান কে ধরে এখানে বললেন কালার রেড, ওকে দেখেন এখানে কিন্তু কালারটা রেড হয়ে গেল, সিএসএস এর মাধ্যমে আপনি এটাকে চেঞ্জ করলেন। কিন্তু আপনি চাইলে এটাকে জাভাস্ক্রিপ্ট দিয়েও সিএসএস করতে পারেন, জাভাস্ক্রিপ্ট দিয়েও আপনি এটাকে চাইলে সিএসএস করতে পারেন। তো কিভাবে সেটা? আচ্ছা, তাহলে আমি সিএসএস করব কাকে? ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, কোয়েরি সিলেক্টরের মধ্যে আমি ধরবো কাকে? হ্যাশ দিয়ে ওয়ান কে, ওয়ান যে আইডিটা আছে সেই আইডিটাকে ধরলাম ওয়ান। এরপরে আমি আগে লিখলাম কি ইনার HTML, ইনার HTML মানে কি? ওর এই যে HTML আছে HTML এর মধ্যে তুমি হ্যালো লিখে দাও, এটাকে ডট ইনার HTML বোঝায়। এখন আমি কি করব? স্টাইল করব, তাহলে এখানে বলে দিব STYLE স্টাইল, এই স্টাইল বলে দিব। আচ্ছা, এছাড়া আমাদের আরেকটা ওয়ে আছে স্টাইল। আচ্ছা, স্টাইল করে কিভাবে করতে হয় সেটা আমরা এইখানে চলে আসি। এইটা মোটামুটি দেখা হয়েছে, জাভাস্ক্রিপ্ট ক্যান HTML ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML অ্যাট্রিবিউটটা আমরা পরে দেখব। ক্যান CSS, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML স্টাইলস, মানে CSS টাকে রেন্ডারিং করতে পারে। তাহলে এই স্টাইল দেওয়ার পরে ডট আপনি যেই ফন্ট সাইজটা দিতে চাচ্ছেন বা যেটা করতে চাচ্ছেন সেটা কিন্তু করা পসিবল। তো স্টাইলের পরে ডট দিয়ে আমি ওইখানে দিলাম কালার কি? রেড। এখন এইখানে আমি আবার কালার বললাম, কালার বলে আমি কালারটা বলে দিলাম ইয়েলো, YELLOW ইয়েলো, এবং রান করলাম, কালারটা কি ইয়েলো হয়ে গেছে। স্যার। আচ্ছা, তার মানে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে যে কোনো সিএসএস করতে পারি। এখন আমার যেই ধরেন আমার সিএসএস এর মধ্যে আমরা কি ইউজ করি, একটা হচ্ছে এটা হচ্ছে কি, ওয়ানটা কি আইডেন্টিফায়ার, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে কি ভ্যালু। এখন প্রথমে স্টাইল দিয়ে বুঝাইতে হবে যে তুমি সিএসএস করো, তারপর হচ্ছে কি করো প্রপার্টিটা হচ্ছে কি কালার, কালার ভ্যালু কি ইয়েলো। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে না যে আমি তো ওইখানে কালার দিলাম রেড, আমি সিএসএস দিয়ে রাখলাম রেড, কিন্তু এখানে ইয়েলো কেন আসলো? আমার তো সিএসএস ও রেড করা আছে ওয়ান কে ধরে, এই যে সিএসএস রেড করা, আর জাভাস্ক্রিপ্টে ইয়েলো করা, তাহলে জাভাস্ক্রিপ্ট এটা কেন কাজ করলো আগে, আমারটা কেন করলো না? তো এইটার হচ্ছে আপনি এই যে ইনস্পেক্টে আসেন, ইনস্পেক্টে এসে এই যে ওয়ান কে ধরেন, ওয়ান কে ধরলে দেখেন স্টাইল ডট কালার ইয়েলো, মানে আমি জাভাস্ক্রিপ্টে যেই সিএসএসটা লিখতেছি সেটা কোথায় জেনারেট হচ্ছে? ইনলাইন সিএসএস এ, সেটা ইনলাইন সিএসএস এ জেনারেট হচ্ছে। কে করে দিচ্ছে? জাভাস্ক্রিপ্ট করে দিচ্ছে। এখন ইনলাইন সিএসএস এর পাওয়ার কি সবচেয়ে বেশি না?
এটা তো আমরা জানি। জি স্যার। তিনটা সিএসএস আছে, ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন। তিনটার মধ্যে ইনলাইন সিএসএস এর পাওয়ার সবচেয়ে বেশি। যেহেতু জাভাস্ক্রিপ্টের সিএসএসটা ইনলাইনে চলে আসে, তাই জাভাস্ক্রিপ্ট দিয়ে যে সিএসএসটা করা হয় সেটার পাওয়ার সবচেয়ে বেশি থাকে। ওকে, আচ্ছা, এখন এইখানে একটা কাজ করেন, আমি নিচে একটা বাটন নেই, এই যে ওয়ানের উপর একটা বাটন নেই, BUTT1 একটা বাটন নিলাম। বাটন নিয়ে আমি এখানে বাটন নাম দিলাম ক্লিক ক্লিক মি। ওকে, ক্লিক মি। এখন ক্লিক মিতে দেওয়ার পরে আমি যাচ্ছি প্রথম অবস্থায় ওর যে কালারটা আছে সেটাই থাকুক। ওর কালার কি রেড। আচ্ছা, পরবর্তীতে আমরা করছি কি ইয়েলো। ইয়েলো না দিয়ে আমি ব্লু দেই, তাতে ভালো বোঝা যাবে। আচ্ছা, দিলাম ব্লু। এখন আমি চাচ্ছি আমার এই কাজটা কোথায় হবে, বাটনকে ক্লিক করার পরে। তাহলে আমার HTML এর একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের নাম কি অন ক্লিক। অন ক্লিক, এই যে অন ক্লিক নামে একটা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটের মধ্যে এসে আমি জাস্ট এই লাইনটাকে এখান থেকে নিয়ে আসলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে আসি, একদম কাট করে নিয়ে আসি। আচ্ছা, এটা এসে অন ক্লিকের মধ্যে আমি বসাই দিলাম। আচ্ছা, এখানে কিছু একটা প্রবলেম দেখা যাচ্ছে, একটা গন্ডগোল পাকাইছে। সেই গন্ডগোলটা কি, কখনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কখনো ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন হয় না, হয়তো সিঙ্গেলের মধ্যে ডাবল হবে অথবা ডাবলের মধ্যে সিঙ্গেল হবে। কিন্তু এখন এখানে আমাদের কি ইউজ হয়েছে, এখানে ইউজ হয়েছে ডাবলের মধ্যে আবার ডাবল। তাহলে আমরা এখানে সিঙ্গেল করে দিই, দেখি সিঙ্গেল করলে আমার এরর গুলা ছাড়ে কিনা। অলরেডি এরর গুলা আমার ছেড়ে দিছে, আমার যে ভিএস কোড আছে ভিএস কোডই অটোমেটিক এরর গুলা ধরতেছে। আচ্ছা, এখন আমি কি বললাম, অন ক্লিক, বাটনকে অন ক্লিক করলে এর মধ্যে ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর #1 মানে ID1 কে ধরবে, এর কালার ব্লু করে দিবে। তো নর্মাল অবস্থায় ওর কালার কি আছে, আছে রেড। এখন আমি যদি ক্লিক করি তাহলে ওর কালার দেখেন ব্লু হয়ে গেছে। আবার রিফ্রেশ করি, নর্মাল অবস্থায় আছে রেড, আমার সিএসএস টা দিছি, সিএসএস কালার পাচ্ছে। এরপর আমি যখন ক্লিক করতেছি তখন ওর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি যদি চাই যে ক্লিক করার পরে ও হাইড হয়ে যাবে, তাহলে কি সেটা করা সম্ভব? স্যার সেটাও করা সম্ভব। তাহলে আমি এইখানে স্টাইলের পরে কি দিব, ডিসপ্লে, DISPLAY, ডিসপ্লে। যদি আমি কাউকে ব্লক নান করে দিই তাহলেই তো সেটা হাইড হয়ে যায়, তাই না? জি স্যার। NONE, তাহলে ডিসপ্লে নান করে দিলাম। এখন আমি এইটাতে ক্লিক করলে আমার যে ওয়ান আইডিটা আছে সেই আইডিটা হাইড হয়ে যাবে। আচ্ছা, ক্লিক করলাম, হাইড হয়ে গেছে। আবার রিফ্রেশ করে ক্লিক করলে হাইড হয়ে যাবে, ক্লিক করি হাইড। তাহলে আমি যে কোনো সিএসএস অ্যাপ্লাই করতে পারতেছি। আচ্ছা, এরপরে আসি ভ্যারিয়েবলে। ভ্যারিয়েবল মানে কি? ভ্যারিয়েবল মানে হচ্ছে একটা পাত্র। ভ্যারিয়েবল মানে কি, একটা পাত্র। এখন পাত্র কি, আমরা বাসায় বিভিন্ন পাত্রতে বিভিন্ন জিনিস রাখি না? আমরা ধরেন একটা হচ্ছে মুড়ির পাত্র, আরেকটা হচ্ছে চিনির পাত্র, চিনির যে পট আছে, তারপরে ধরেন একটা পাত্রে দুধ রাখি। হ্যাঁ, এনাদার এনাদার জিনিসগুলো আমরা রাখি, ডাল চাল একটা জিনিসের মধ্যে, একটা পাত্রের মধ্যে একটা এলিমেন্ট রাখি। আচ্ছা, এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে জানা। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কিভাবে নেওয়া যায়? আচ্ছা, জাভাস্ক্রিপ্টে তিনটা ওয়েতে ভেরিয়েবল নেওয়া যায়, তিনটা ওয়েতে। আচ্ছা, জাস্ট আ মিনিট। তিনটা ওয়ে হচ্ছে কি কি? হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার। ওকে, এখন জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কয়ভাবে নেওয়া যায়? তিন ভাবে। একটা হচ্ছে var, একটা হচ্ছে let এবং একটা হচ্ছে const এর মাধ্যমে। ওকে, এই যে এইখানে আপনি একটা কাজ করলেন না, ইনার HTML কে ধরলেন। তো এখানে আমরা জাস্ট এই যে ইনার HTML কে ধরবো না, আমরা জাস্ট কোয়েরি সিলেক্টরকে ধরলাম, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। এখন আমি কাকে ধরছি, এখানে ওয়ান কে ধরছি। আচ্ছা, আমাদের যে ছিল তা আমি আগের মতোই রাখি। আমি নতুন একটা ডিভ নেই নিচে, ধরো এটার নাম হচ্ছে 3, THREE, 3 নামে একটা ডিপ নিলাম। এখন 3 ডিপকে আমি আমার জাভাস্ক্রিপ্টে ধরবো। তাহলে আমি কিভাবে ধরতে পারি? 3 ডিপকে আমি যদি ধরতে চাই, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টরকে বললাম যে তোমার ক্লাস যে
আর ডাবল ই। আচ্ছা, কোটেশন গুলো আমাকে মাস্ট বি দিতে হবে। ওকে, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টরে ধরলাম, বাট কোনো কাজ করলাম না আমরা। ওকে, কাজ করার জন্য এখন আমি চাচ্ছি কি ভেরিয়েবল সম্পর্কে জানতে। এখন ভেরিয়েবল কত প্রকার? 3 প্রকার। জাভাস্ক্রিপ্টে 3 ভাবে ভেরিয়েবল ধরা যায়, var দিয়ে, let দিয়ে, const দিয়ে। var, let এবং const। আচ্ছা, আমি এখানে লিখে দেই var, তারপর কি let, 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 এরপরে const, const। এই 3টা ওয়েতে আমরা ভেরিয়েবল ধরতে পারি। আচ্ছা, এখন var দিয়ে আমি যদি কোনো ভেরিয়েবল নেই, তো সেম ভাবে আমি যে একটা ভেরিয়েবলের তো আমার একটা নাম থাকবে। আচ্ছা, আমরা যখন ভাষায় এই যে মুড়ির পাত্র, চিনির পাত্রর কথা বললাম, আমরা কি একটা একটা নাম দিয়ে রাখি না অনেক সময়? ধরেন সব পাত্রগুলোর চেহারাই সেম, এখন সবগুলাই ব্ল্যাক কালার। এখন আমি যদি নাম না দিয়ে রাখি, তাহলে কি চেনা যাবে আমার কোনটা কিসের পাত্র? একটা নাম দিতে হবে না? জি স্যার। তাই ভেরিয়েবলকে অবশ্যই একটা নাম দিতে হবে। ভেরিয়েবলের কি থাকবে? একটা নাম থাকবে। মুড়ির পাত্রের উপরে যেরকম আপনি মুড়ির পাত্র, এটার মধ্যে মুড়ি আছে লিখে দেন, তো সেই রকম ওয়েতে ভেরিয়েবলের পরে একটা নাম দিতে হবে। মানে প্রত্যেকটা ভেরিয়েবলের একটা নাম থাকবে, নাম ছাড়া সেই ভেরিয়েবলকে চেনা যাবে না। ওকে, তাহলে আমি একটা নাম নেই, এখানে একটা নাম নিলাম। ধরেন আমি লেট দিয়ে ভেরিয়েবলটা ধরলাম, লেট দিয়ে ভেরিয়েবলের একটা নাম দিলাম যে 3 3 দিয়ে ইকুয়াল টু দিলাম। এখন কি হলো? এটা একটা ভেরিয়েবল হয়ে গেল। এখন যে 3 যে ডিপটা আছে, আমার 3 ডিপটা কার মধ্যে চলে আসছে? জাভাস্ক্রিপ্টের 3 ভেরিয়েবলের মধ্যে। বুঝা গেছে? আচ্ছা, এখন এটাতে 3 আমি ডিপ না নিয়ে একটা ক্লাস নেই, তাহলে আমি অন্য একটা ওয়েতে আপনাকে দেখাবো। h1 h1 নিয়ে নিচে যেই এই ডিপটা এখানে h1 করে দিলাম। h1 ট্যাগের মধ্যে আমি কিছু একটা টেক্সট দিয়ে দিই। ধরেন ক্রিয়েটিভ আইটি। আচ্ছা, ক্রিয়েটিভ আইটি নিলাম। ওকে, রিলোড করি, ক্রিয়েটিভ আইটি চলে আসছে। এখন ক্রিয়েটিভ আইটি যে ক্লাসটা আছে, h1টা আছে, সেটাকে আমি জাভাস্ক্রিপ্টে ধরলাম কি হবে? ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর 3 ক্লাসটাকে ধরলাম। এই যে 3 ক্লাসটাকে ধরলাম, ধরা মানে কি এইটা। ওকে, এখন আমি এটাকে আউটপুটে প্রিন্ট করব। এতক্ষণ তো আমি ইনার HTML এ দেখলাম, এখন আউটপুটে আমি চাচ্ছি আমার ব্রাউজারে শো করতে। এখন ডেভেলপারদের জন্য আউটপুট প্রিন্ট করার জন্য আমার হাতে একটা জিনিস আছে। এখন আমার পুরো 3টা কার মধ্যে আছে? এই 3-র মধ্যে। তাই আমি কনসোল ডট লগ নামে আউটপুট প্রিন্ট করার একটা জিনিস আমার কাছে আছে, সেটার নাম কি? কনসোল ডট লগ, LOG, কনসোল ডট লগ। লগ করলে এটার মধ্যে আমার যে ক্লাস, আমার যে ভেরিয়েবলের নামটা আছে, সেই নামটা আমি প্রিন্ট করে দিলাম। ওকে, প্রিন্ট করলাম, ভেরিয়েবলের নাম কি 3। এবং এই 3-র মধ্যে কি আছে? এই h1 ট্যাগটা আছে, h1 ট্যাগটা আছে। এখন এই কনসোলটা আমি ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে রিলোড করি, কনসোল ডট লগ যে করলাম, আমি কি দেখতে পাচ্ছি কোথাও? দেখতে কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না? কনসোলটা কখনোই আমার ব্রাউজারে শো করে না। কনসোলটা শো করে কোথায়? সেখানে কনসোলে। ইন্সপেক্ট করলে এলিমেন্টের পাশে যে কনসোল আছে, সেই কনসোলে শো করে। এই দেখেন, আমি কনসোলে যে শো করাইছি এখানে h1 ক্লাস 3 ক্রিয়েটিভ আইটি, এটা কিন্তু আমি ধরতে পারতেছি কনসোলে। এখন কনসোলের আমার কাজ কি? কনসোলে কিন্তু সবচেয়ে বেশি কাজ। কারণ কি? আপনি একটা প্রজেক্ট বা একটা অপারেশন রান করার আগে কনসোলে আগে ডেভেলপাররা দেখে নেয়। ডেভেলপারদের জন্য কনসোলটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। কনসোলে আগে আমরা এটা রান করি, রান করে দেখি যে আমাদের ঠিকঠাক কাজ করছে কিনা, তারপরে হচ্ছে আমরা এটাকে আউট মানে ব্রাউজারের HTML এ পাঠাই। HTML এ যে ইনার HTML এ যে কোনো একটা ট্যাগের মাধ্যমে বা আইডি ক্লাসের মাধ্যমে পাঠাই। প্রথমে আমরা এটাকে ব্রাউজার কি দিই, মানে কনসোলে দিই। ওকে, এখন এখানে আসছি কি একদম ট্যাগ সহকারে না, ট্যাগ সহকারে, ক্লাস সহকারে। এখন আমি যদি এর যে মধ্যের যে জিনিসটা আছে, একদম ভিতরে যে জিনিসটা আছে, সেই ক্রিয়েটিভ আইডি ওয়ার্ডটাকে ধরতে চাই, তাহলে আমি এখানে দিব ইনার HTML, এর ডট ইনার HTML। ডট ইনার HTML দিয়ে আমি যদি রান করি, দেখেন এবার শুধুমাত্র এই যে ক্রিয়েটিভ আইটি লেখাটাই ধরছে। যদি বুঝতে সমস্যা হয় একটু জুম করি, দেখেন ক্রিয়েটিভ আইটি যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকেই শুধুমাত্র এখন ধরছে, এখন কিন্তু কোনো ট্যাগ সহকারে ধরে নাই। ক্লিয়ার এটুকু? স্যার আরেকবার রিপিট করবেন? আচ্ছা, কনসোল ডট লগ। প্রথমে আমরা আবার একটু আলোচনা করি ভেরিয়েবল নিয়ে। এখন ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে পাত্র। ভেরিয়েবল কয় ভাবে ধরা যায় জাভাস্ক্রিপ্টে? 3 ভাবে, লেট, ভার আর হচ্ছে কি কনস্ট। এখন আমরা কোনটা দিয়ে ভেরিয়েবলটা ধরবো? আমরা সবসময় ইউজ করব লেট। এখন লেট কেন ইউজ করব? লেট ইউজ করার কারণ হচ্ছে এই ভেরিয়েবলটা এখন 3 নামে যদি আমার একটা ওয়েবসাইটে অনেক ভেরিয়েবল চলে আসতে পারে, এখন আমি যদি লেট নামে ভুল করে 3 আবার সেম নামটাই দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমাকে একটা কনসোলে ইরর দেখাবে। তো এই জন্য আমরা লেটটা ইউজ করব। আর যদি আমরা কনস্ট নেই, কনস্ট নিলে
আমার ভেরিয়েবলের নামটা সেম থাকবে, কিন্তু আমার যে ভেরিয়েবলের ডাটাটা থাকবে সেই ডাটাটা রিপ্লেস হয়ে যাবে আগেরটার মধ্যে, ডাটাটা রিপ্লেস হয়ে যাবে। এই জন্য আমরা কনস্ট বা হচ্ছে ভারটা ইউজ করব না। ES6 যে ভার্সনটা আছে এখন জাভাস্ক্রিপ্টের, সেই ভার্সন অনুযায়ী এখন আমরা লেটটা ইউজ করবো সবসময়। লেট ইউজ করলে আমি যদি সেম নামে আবার কোনো একটা ভেরিয়েবল নিয়ে ফেলি ভুল করে, তাহলে ও আমাকে একটা ইরর দেখাবে। কোথায় দেখাবে? কনসোলে, যে তোমার সেম নামে একটা অলরেডি আছে, তুমি এটা আর ইউজ করো না। আচ্ছা, আমি লেট দিয়ে একটা ভেরিয়েবল ধরলাম, এবং ভেরিয়েবলে যেহেতু একটা নাম দিলাম দেওয়া লাগবে, তাই আমি 3 নামে একটা নাম দিলাম। এবং নামটা আমি যা ইচ্ছা তা দিতে পারি, বাট নাম দেওয়ার ক্ষেত্রে একটা কি আছে, ভ্যালিডেশন রুলস আছে। নামটা কি দিতে হবে? প্রথমে নাম্বার দেওয়া যাবে না। প্রথমে নাম্বার দিলেই সাথে সাথে দেখেন একটা ইরর ধরে। প্রথমে কোনো চিহ্ন দেওয়া যাবে না, কোনো চিহ্ন বা ইয়ে দেওয়া যাবে না। প্রথমে বড় হাতের ইউজ করতে পারেন, এ থেকে জেড যে কোনো সংখ্যা ইউজ করতে পারেন, এবং মাঝখানে হচ্ছে আপনি যদি কোনো চিহ্ন বা বিশেষ চিহ্ন ইউজ করতে চান বা নাম্বার ইউজ করতে চান, সেটা মাঝখানে বা শেষে, শুরুতে দেওয়া যাবে না। এগুলো হচ্ছে ধরেন বলা যায় হালকা পাতলা রুলস ভেরিয়েবলের নাম ইয়ে করার, প্রিন্ট করার। তাহলে আমি এখানে একটা নাম দিলাম, কি দিলাম? 3। এখন 3 এর মধ্যে কাকে আমি অ্যাসাইন করতেছি? 3 এর মধ্যে ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর, কুয়েরি করে এখানে কুয়েরি করে সিলেক্ট করতেছি কাকে? এই যে 3 যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে আমি ধরলাম এই ডট 3। এখন আমার 3 ক্লাসটা আছে কার মধ্যে চলে আসে? জাভাস্ক্রিপ্টের এই 3 ভেরিয়েবলের মধ্যে। এবং 3 ভেরিয়েবল না নিয়ে এখানে যদি আপনি ভেরিয়েবলের নাম 1 নেন, নো প্রবলেম। এখন আমার কনসোল ডট লগে আমি 1টাকে প্রিন্ট করতেছি। কনসোল ডট লগটা কি? এটা একটা ডেভেলপারদের জন্য একটা আউটপুট প্রিন্ট করার জায়গা। এখানে আগে প্রিন্ট করে আমরা একটা জিনিস দেখি, তারপরে হচ্ছে আমরা ব্রাউজারে সেটা একটা HTML ট্যাগের মাধ্যমে বা ইনার HTML এর মাধ্যমে পাঠাই। কনসোল ডট লগ প্রথমে 1টাকে প্রিন্ট করলাম। 1টা আমাকে কি দিবে? প্রথমে 1টা আমাকে দিবে হচ্ছে আমার যে ট্যাগ সহ, পুরো ট্যাগ সহ আমাকে দিয়ে দিছে 3 ট্যাগ সহ। এখন আমি তো ট্যাগ সহ চাচ্ছি না, এখন আমি যদি অন্য কোথাও ওই ভ্যালুটা কাজে লাগে, তাহলে তো আমার ট্যাগ দরকার নেই, H1 ট্যাগ। তাই আমি যদি শুধু ভিতরের কন্টেন্টটা চাই, তাহলে আমাকে বলতে হবে ইনার HTML। ওকে, ইনার HTML বললাম, এবার রিলোড করি, দেখেন এবার শুধুমাত্র ভিতরের টেক্সটটা দিচ্ছে। আচ্ছা, গেল এই কাহিনী। ওকে, এখন আরেকটা জিনিস আমরা দেখব। ইনার HTML দেখলাম, এখন আমি চাচ্ছি এই যে 1টাকে আছে, 1টাকে কিছু একটা CSS করতে। তাহলে আমি যদি 1টাকে CSS করতে চাই, তাহলে 1টা এই যে 3 যেই ইয়েটা আছে, মানে এই যে ক্রিয়েটিভ আইডিটা আছে, এই ক্রিয়েটিভ আইডিটা এখন আমার জাভাস্ক্রিপ্টে কার মধ্যে স্টোর আছে? 1 ভেরিয়েবলের মধ্যে, তাই না? বুঝতেছেন কথা? জি স্যার। আচ্ছা, একটু কঠিন লাগতে পারে হয়তো যেহেতু প্রথম। তো এখন 1 ভেরিয়েবলের মধ্যে আমার কি আছে? ক্রিয়েটিভ আইডিটা স্টোর আছে। তাই আমি এখন করি কি, 1 ভেরিয়েবলটাকে এখানে ধরি, 1টাকে ধরি। 1টাকে ধরে ডট আমি চাচ্ছি যে স্টাইল হবে, STYLE স্টাইল। তারপর কি দিলাম? 1 ভেরিয়েবলটাকে ধরে STYLE স্টাইল ডট, এবার দিলাম ধরেন ডিসপ্লে, ডিসপ্লে ইকুয়াল টু দিয়ে এখানে বলে দিলাম NO NE, ডিসপ্লে নান করে দিলাম আমি। রিলোড করি, দেখেন ক্রিয়েটিভ আইডিটা কিন্তু চলে গেছে। কেন চলে গেছে? কারণ আমি যে 1 ভেরিয়েবলটা আছে, 1 ভেরিয়েবল মানে তো এই যে ক্রিয়েটিভ আইডিটা, 1 ভেরিয়েবলটাকে এর স্টাইল ধরলাম, তারপর ডিসপ্লে নান করে দিলাম। তার মানে আমার CSS টা কাজ করাইতে পারতেছি। এখন ডিসপ্লে না দিয়ে আমি এখানে বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, BACK, ব্যাক GROUND, এগুলা ইয়ে দেয়, সাজেশন দেয়, বাট সাজেশন না দিলে খুব বিরক্ত লাগে কাজ করতে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দিলাম। এবার দেখেন কি কাজ হয়, ব্যাকগ্রাউন্ড কি রেড হইছে? জি রেড স্যার। হইছে ব্যাকগ্রাউন্ড। ওকে, তার মানে আমি যে কোনো CSS করতে পারতেছি কোথায়? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ওকে, এখন আমি আরেকটা কাজ দেখবো, সেটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার। অ্যাড ইভেন্ট লিসেনার কিভাবে কাজ করে? অ্যাড ইভেন্ট লিসেনার কি? আমি এই যে আমার আউটপুটে এসে আমার মাউসের মাধ্যমে যে কাজগুলো করতে পারতেছি, মাউসের মাধ্যমে কি করতে পারতেছি? ক্লিক করতে পারতেছি, মাউসের মাধ্যমে কি করতে পারতেছি? আর হোভার করতে পারতেছি, তারপরে সিলেক্ট করতে পারতেছি। এগুলো হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার। এখন অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে কিভাবে কাজ করাইতে পারি বিভিন্ন ধরনের। জাভাস্ক্রিপ্ট কিন্তু মোটামুটি মোটামুটি না, অনেক বিশাল একটা জগৎ। তো সেই জগতের আপনার যেহেতু ডিজাইন ব্যাচ, এখন যেই জিনিসগুলো আপনাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন, এই যে বিভিন্ন সময়ে CSS গুলো প্রয়োজন হওয়ার, চেঞ্জ করার প্রয়োজন হয়, সেই জিনিসগুলো কিন্তু আমি দেখাচ্ছি।
আমি হচ্ছে এই যে অ্যারে, লুপ, ভেরিয়েবল, ডাটা টাইপ, কন্ডিশন এগুলাতে কিন্তু যাচ্ছি না, অবজেক্ট, ডাটা স্ট্রাকচার, স্কোপ এগুলাতে যাচ্ছি না। যে যেগুলো আপনাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হবে ওই জিনিসগুলো আমি আস্তে আস্তে দেখানোর ট্রাই করতেছি। আচ্ছা, গেল তাহলে স্যার আমি ওই হ্যাঁ বলেন। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কি সুডো ক্লাসেস গুলা কি সিলেক্ট করা যায়? সুডো ক্লাসেস মানে বিফোর আফটার সব ইউজ করা যাবে, নো সিলেক্ট করা প্রবলেম। যাবে সিলেক্ট করা যাবে কি? আচ্ছা, এখন আমি এখানে দেখাইলাম না, আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি কি দিব, আমি দিব ধরেন একটা ইনপুট বক্স নেই, INPUT ইনপুট, ইনপুট একটা ক্লাস দিলাম, এটার নাম দিলাম, ক্লাসের নাম দিব কি নাম্বার, NUMBER, নাম্বার দিলাম, এবং একটা প্লেস হোল্ডার দিলাম, ইন্টার ইওর নাম্বার। ওকে, রিলোড করি, আসলো আমাদের বক্সটা। আচ্ছা, আমাদের বক্সটা চলে আসছে। এখন আমি যদি এই বক্সের যে কোনো একটা নাম্বার দিতে চাই, নাম্বার দিলে সেই নাম্বারটাকে আমি কোথায় প্রিন্ট করাইতে চাচ্ছি, নিচে প্রিন্ট করাইতে চাচ্ছি। তো সেইটাকে আমি কিভাবে করতে পারি, আমি এখানে একটা বাটন দিব, এরপরে এখন বাটন দিই একটা নিচে, বাটন দিলাম, বাটনের মধ্যে দিলাম SUBMIT সাবমিট, বাটনের একটা ক্লাস দিয়ে নিই। ওকে, ক্লাস দিলাম NUM মানে নাম্বারের বাটন, তাই নাম বাটন। ওকে, এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে আচ্ছা আমি চাচ্ছি আমার যে বাটন আছে সেই বাটনে এখানে ক্লিক করলে আমি যেই এইখানে যে নাম্বারটা প্রিন্ট করব সেটা নিচে দিবে, সেটা নিচে একটা ট্যাগের মধ্যে দিবে। ওকে, তাহলে নিচে একটা ট্যাগ আমি নিয়ে নিই, আপাতত নিচে একটা H1 ট্যাগ নিয়ে নেব, আমি একটা H1 ট্যাগ নিলাম, এবং H1 ট্যাগের একটা ইয়ে দিলাম, ক্লাস দিলাম কি রেজাল্ট, RESULT। আচ্ছা, এখন আমি তিনটা ক্লাস নিলাম, এখন এই তিনটা যে নিলাম, তিনটা এলিমেন্ট আমি HTML এ নিলাম, এখন তিনটা এলিমেন্টকে আমার কি জাভাস্ক্রিপ্টে ধরা লাগবে না? আগে আগে তো আমার জাভাস্ক্রিপ্টে ধরা লাগবে, তাই আমি জি স্যার। জাভাস্ক্রিপ্টে এখন ধরবো, কিভাবে ধরবো, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। আচ্ছা, কোয়েরি সিলেক্টর দিলাম, এখন আমি কাকে ধরবো, একটা ক্লাসকে ধরবো, ক্লাসের নাম কি নাম্বার, NUMBER নাম্বার ধরলাম, এটাকে ধরলাম। এখন এই যে নাম্বার বাটন তো ধরলাম, এটাকে এবার আমি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি, তাহলে আরো সুন্দর হয় জিনিসটা। ভেরিয়েবল দিলাম, একটা ভেরিয়েবলের নামও দিলাম নাম্বার ইকুয়াল টু, তাহলে আমার নাম্বার এখন ক্লাসটা কার মধ্যে স্টোর আছে, জাভাস্ক্রিপ্টে নাম্বারের মধ্যে। তো আমি সেম ভাবে এটা রিপিট করাই, এখন কি নাম বাটন যে ইয়াটা আছে, NUM নাম বাটন যে ক্লাসটা আছে সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি, তাও সেম নাম দিয়ে দিই, নাম বাটন। ওকে, এখন আমার আরেকটা কি ধরতে হবে, সেটা হচ্ছে রেজাল্ট নামে একটা RESULT রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং সেই ভেরিয়েবলের মধ্যে কাকে আমি স্টোর করতেছি, আমার যে রেজাল্ট নামে যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে, রেজাল্ট নামে যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে আমি স্টোর করতেছি। ওকে, আমার তাহলে এই তিনটা জিনিস কার মধ্যে স্টোর হইলো, এই তিনটার মধ্যে নাম বাটন আর হচ্ছে রেজাল্টের মধ্যে স্টোর হইলো। রিলোড করে কিছু আছে নাই। আচ্ছা, এখন আমি চাচ্ছি এখানে যে আমি যে নাম্বারটা দিব, আচ্ছা টাইপটা আমি নাম্বার করে নেই, তাহলে আর অন্য কিছু দেওয়া যাবে না। আমি এখানে টাইপটা, ইনপুটে যে টাইপ আছে সেটা চেঞ্জ করে দিই, টাইপ নাম্বার। ওকে, এখন আমি এখানে 5 দিলাম, 5 দিয়ে সাবমিট করলাম, কিছু হচ্ছে না। এখন আমি চাচ্ছি যেটা আমি এখানে দিব সেটা নিচে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একদম রিয়েল টাইমে শো করাইতে। তো সেই জন্য এখন আমাকে তিনটা ধরা আছে, বাটনটা ধরা আছে, রেজাল্ট কোথায় আসবে সেটাও ধরা আছে। এখন আমি কাকে ক্লিক করব, ক্লিক করতেছি কাকে, একটু ভালোভাবে ফোকাস করেন, এই সাবমিট বাটনকে। এখন সাবমিট বাটনকে আমি এখানে কি দিয়ে ধরছি, এই নাম বাটন দিয়ে। তাহলে নাম বাটনটাকে কোন ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করছি, এই নাম বাটন নামে। তাহলে এই নাম বাটনকে ধরলাম, এরপর অ্যাড ইভেন্ট লিসেনার নামে একটা জিনিস আছে, এর মধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা ডাবল ক্লোন দিয়ে এটার মধ্যে লিখলাম কি করতে চাচ্ছি, আমি ক্লিক করতে চাচ্ছি, CLICK ক্লিক, আমি কি করতে চাচ্ছি, ক্লিক করতে চাচ্ছি। ক্লিক করে
একটা কমা দিলাম, কমা দিয়ে একটা অ্যানোনিমাস ফাংশন, মানে একটা ফাংশনের মধ্যে আমার ঢুকতে হবে। ফাংশন ফাংশন লিখলাম, ফাংশনের পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট থেকে বের হয়ে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে, এবার ভিতরে আসলো। এই যে এই ফাংশনের কিন্তু কোনো নাম নাই, এই যেই ফাংশনের কোনো নাম নাই সেগুলাকে বলে অ্যানোনিমাস ফাংশন। ফাংশন নিয়েও অনেক বিস্তারিত আলোচনা করা যাবে আলোচনা করলে, কিন্তু এইখানে জাস্ট বুঝেন যে এটা একটা অ্যানোনিমাস ফাংশন। অ্যাড ইভেন্ট লিসেনারের পরে ক্লিক করলে ফাংশনের মধ্যে ঢুকলো। এখন ফাংশনের মধ্যে ঢুকে কাজটা করবে কি? আচ্ছা, কি কাজ করবে সেটা আমরা দেখি। এখন আমি এটাকে কনসোল ডট লগ করি। আগে আমি এর আগে বলে একটা বিষয় বলেছি, সেটা হচ্ছে কি যে কনসোল ডট লকের কাজ কি, ডেভেলপাররা আগে চেক করে জিনিসটা। তাই আমি যেহেতু ডেভেলপার, আমি কনসোল লগের মধ্যে একটু চেক করি, একটু ডেভেলপার ভাব নেই। কনসোল লগের মধ্যে আমি কাকে চাচ্ছি? এই নাম্বারকে চাচ্ছি, INUMBER নাম্বার। কখন চাচ্ছি? যখন নাম বাটনকে ক্লিক করবে। আচ্ছা, এখন আমার কনসোলের মধ্যে কিছু আছে দেখা যাচ্ছে? কথা বলেন সবাই। না স্যার। না স্যার। কনসোল আমার ফাঁকা। এখন আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার কনসোলের মধ্যে কিন্তু এই যে পুরা ইনপুটটা দিয়ে দিছে, পুরা ইনপুটটা আমার কনসোলের মধ্যে দিয়ে দিছে। এখন আমি কি এরকম পুরা ট্যাগ সহ, ক্লাস নেম সহ, টাইপ, প্লেসহোল্ডার সহ সব চাচ্ছি? কি না? আমি কি না চাচ্ছি? স্যার। এটার মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আমি দিলাম, এখানে 5 টাইপ করলাম, এইখানে আসছে, কোনো ভ্যালুটা আসে না। তাই আমি যদি ভ্যালুটা চাই এই ইনপুট বক্স, তাই এখানে যেহেতু এটা একটা ইনপুট বক্স, তাই ডট দিয়ে আমাকে বলতে হবে ভ্যালু, হুম। VALUE। এখন দিবে আমাকে জাস্ট এই বক্সের ভ্যালুটা। আমি এখানে দিলাম 4, সাবমিট করলাম, আমার এই ভ্যালুটা জেনারেট হয়েছে। সাবমিট করলাম, ভ্যালুটা আবার জেনারেট হয়েছে। এখন এটাকে আমি আবার 8 দিই, এখানে এইটা আবার প্রিন্ট হয়েছে, কনসোলে আমার ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। এখন আমি চাচ্ছি এই ভ্যালুটা কোথায় প্রিন্ট করতে? এই রেজাল্টের মধ্যে প্রিন্ট করতে। আচ্ছা, এখন রেজাল্টের মধ্যে আমি কিভাবে প্রিন্ট করব? তাহলে আমার নিচে একটা লাইন লিখি, আমি যে রেজাল্ট যে আমার আছে, রেজাল্ট ডট ইনার এসটিএমএল, ইনার এসটিএমএল দিয়ে আমি ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে আমি কি চাচ্ছি? নাম্বার ডট ভ্যালু যেটা আছে সেইটা। তাহলে এটাকে এখানে বসাই দিই, বসাই দিয়ে লাস্টে সেমিকোলন দিয়ে দিই। তাহলে আমার যে কনসোল লগ আছে আপাতত রাখি, পরে আমি কাজ করব। ওকে, এবার আমি এটার মধ্যে একটা সংখ্যা দিলাম 5, সাবমিট দিলাম, নিচে 5 আসছে। জি স্যার। আমি আমি এটার মধ্যে অন্য একটা সংখ্যা 9 দিলাম, এবার সাবমিটে ক্লিক করি, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমি হচ্ছে ক্লিকে কিছু একটা কাজ করাইতে পারতেছি। এখন অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে আপনি যদি ক্লিক করেন কোনো জায়গায়, ক্লিক করে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ফন্টের কালার, যে কোনো স্টাইল গুলো অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট এই অ্যাড ইভেন্ট লিসেনারের মধ্যে আপনি যা লিখবেন তাই কাজ করবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আহ আমার যে অ্যাড ইভেন্ট নাম বাটনকে ক্লিক করলে, অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে ক্লিক করলাম, ক্লিক করলে আমি কি করতে চাচ্ছি? আমি চাচ্ছি যে আমার যে ইনপুটটা আছে, মানে এই যে ইনপুট বক্সটা আছে, সেই বক্সের কিছু একটা স্টাইল চেঞ্জ করব। তাহলে বক্সের স্টাইল চেঞ্জ করতে নাম্বার ডট STYLE স্টাইল। এবার কি চেঞ্জ করব আমরা? ধরেন ব্যাকগ্রাউন্ড দিলাম, ইকুয়াল টু দিলাম, এখন এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে দিলাম ব্লু। দেখেন নরমালি কাজ করতেছে, এবার ক্লিক করলাম, ব্লু হয়ে গেছে। তার মানে অ্যাড ইভেন্ট লিসেনের মধ্যে আমি যা খুশি তা করতে পারবো। জাস্ট এখানে ভ্যারিয়েবলের মধ্যে যেগুলা আমি HTML যে এলিমেন্ট গুলা নিচ্ছি, সেই এলিমেন্ট গুলাকে HTML এর মধ্যে করে দিব, অ্যাসাইন করে এরপরে হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে এর মধ্যে যা ইচ্ছা তা করতে পারবো। আমি চাইলে কন্ডিশন করতে পারবো। আচ্ছা, এরপরে কন্ডিশনের বিষয়ে আসি। কন্ডিশন, আমাদের 3টা কন্ডিশন আছে, ইফ, এলস, এলস ইফ। কন্ডিশন নিয়ে আলোচনা করলে পুরা একটা ক্লাস লাগবে। আচ্ছা, আমি আপাতত কন্ডিশন নিয়ে না বলি, কন্ডিশন আমাদের অন্য নেক্সট আরেকটা জাভাস্ক্রিপ্ট ক্লাস হলে সেইখানে বলবো। আচ্ছা, এই যে জাভাস্ক্রিপ্টের যে নেম গুলো আছে, সেই নেম গুলা মাস্ট বি কি হওয়া লাগবে? আপনার ইউনিক হওয়া লাগবে, মাস্ট বি ইউনিক হওয়া লাগবে, কারণ একটার সাথে একটা মিললে আপনার কাজ করবে না। কেন করবে না? একটা ইরর ধরবে। এখন আমি নাম্বার নামে একটা ভেরিয়েবল নিছি অলরেডি, এখন নিচে আমি নাম্বার নামে আরেকটা ভেরিয়েবল নেই, দেখেন অলরেডি এইখানেই আমার ইরর ধরছে, লাল রেড মার্ক চলে আসছে। এবং আমি ব্রাউজারে আসি, এসে আমি রিলোড দিই, দেখেন এই যে কনসোলের মধ্যে কি দিচ্ছে, আনকট সিনট্যাক্স, আইডেন্টিফায়ার নাম্বার হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড এট skip.js এর 15 নাম্বার লাইনের 5 নাম্বার ইন্ডেক্সে।
এই যে 15 নাম্বার লাইনের 5 নাম্বার ইন্ডেক্সে আমার এটা প্রিন্ট করা হয়েছে। 5 নাম্বার ইন্ডেক্স কি হবে? 1 2 3 4 5। বুঝতে পারছেন কেন আমরা সেম জি নিব স্যার। না? জি স্যার। আমরা সেম কখনো ইউজ করব না, আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের নেম ইউনিক থাকবে। আচ্ছা, আপনাদের কোশ্চেন থাকলে বলেন এবার, আমরা তো অনেক আলোচনা করলাম, বেসিক যেহেতু আজকে সব শুরুতে। মাথার উপর দিয়ে যেতেছে, হ্যাঁ, কি বলছেন বুঝি নাই। দিয়ে যেতেছে। হ্যালো, আচ্ছা আমার ডিসপ্লের মধ্যে আঁকাআঁকি করছেন কে? সরি স্যার, এটা আমার প্রেস করে দিচ্ছে। মোটামুটি কি বোঝা যাচ্ছে জাভাস্ক্রিপ্ট? জি স্যার। আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এইচটিএমএল এর যে কোনো কিছু ক্রিয়েট করতে পারি, একটা বক্স ফাঁকা আছে সেটার মধ্যে আমরা লিখতে পারি। আপনাদের কি jQuery করানো হয়েছে? জি না। না স্যার, এখনো করা হয়নি। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট করার পরে jQuery যখন ধরবে তখন বিষয়গুলো আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে jQuery করলে। স্যার কাজটা কি সেটা বুঝতে পারছি, কিন্তু কাজটা কিভাবে করে সেটা মানে মানে যে কখন কাজটা করে করবেন ওটা কাজটা সেটা বুঝেন নাই? জি স্যার, মানে এটা জাভা দিয়ে কি কাজ করতেছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে ওটা বুঝতেছি, কিন্তু জাভাস্ক্রিপ্টটা মানে কোনটার পরে কোনটা বা এটা কিভাবে করতেছে এটা বুঝতেছি না। মানে জাভাস্ক্রিপ্ট আসলে আপনার কখন ইউজ হবে এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে। আপনি একটা ওয়েবসাইটে আমরা এরকম টাইপের ওয়েবসাইট তো এখন আপাতত পাওয়া যাবে না। আচ্ছা ওয়েট, দেখি কিছু করা যায় কিনা আপনাদের জন্য। কি করা যায়, কি করা যায়? আচ্ছা, এই যে এই প্রজেক্টের মধ্যে ঢুকি, শোতে ক্লিক করি, শো হয়েছে। হাইডে ক্লিক করি, দেখেন এই বক্সটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। তারপর আমি টগলে ক্লিক করি, এই বক্সটা আবার আসতেছে। আবার এখানে ক্লিক করি, বক্সটা হাইড হচ্ছে। আচ্ছা, তারপরে এই যে ফেড ইন, এটা টগলে করে এটা নিয়ে আসি। এবার এই যে ফেড ইনে ক্লিক করি, ফেড ইন আছে। ফেড আউটে ক্লিক করি, এটা আস্তে করে হারায় যাচ্ছে। ফেড টগলে ক্লিক করি, আবার চলে আসতেছে। ফেড টু তে দেই, হালকা হয়ে যাচ্ছে। তারপর স্লাইড আপে ক্লিক করি, দেখেন উপরেরটা কিন্তু স্লাইড আপ হয়ে যাচ্ছে, স্লাইড ডাউন হলে এটা স্লাইড ডাউন হচ্ছে। হ্যাঁ, তারপর কার স্টার্ট করলে, এই যে কার স্টার্ট করলে এখানে এটা মনে হয় করা হয় না এই কাজটা। এই যে বিভিন্ন সময় আমাদের ওয়েবসাইটে প্রয়োজন হয় না যে আমার একটাতে ক্লিক করলে অন্য একটা কাজ হবে, এরকম টাইপের কিছু একটা করার জন্য। আচ্ছা, তারপরে আমি আরেকটা কি দেখাইতে পারি আপনাকে, আরেকটা। আচ্ছা, শর্ট প্রজেক্ট গাইজিং গেম। আচ্ছা, এই প্রজেক্টটা দেখেন। ওকে, এখানে অন না প্লে গেম, তুমি গেম খেলতে চাও। আচ্ছা, হোয়াট ইজ ইউর নেম? ওকে, এখন আমি এই স্টার্টে ক্লিক করলাম নাম না দিয়ে, কারণ পণ্ডিতের তো অভাব নাই দেশে। আমি একটা ওয়েবসাইট বানাইলাম, এখন তাকে বললাম যে তুমি এখানে নেম দাও, সে করলো কি নেম না দিয়েই স্টার্ট করে দিল। এখন তাকে আমি কি ধরলাম, ভ্যালিডেশন ধরলাম। কিভাবে ধরলাম? আমি সেম কিন্তু এই অ্যাড ইমেল লিসেনার দিয়ে করছি। হ্যাঁ, এখানে ধরলাম যে এই বাটনকে, এই বাটনের যে ভ্যারিয়েবলটা ঢুকলে, বাটনটাকে যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করছি সেই ভ্যারিয়েবলটা আমরা ধরলাম, ধরে অ্যাড ইভেন্ট লিস্টেনার করলাম। আর এটা পরে কি এই ইন্সপেক্ট করে দেখালে ভালো হতো না? আচ্ছা, এটা ইন্সপেক্ট করলে, এটা তো জাভাস্ক্রিপ্টে করা, এই জন্য ইন্সপেক্ট, এই যে জাভাস্ক্রিপ্ট। ওকে, আচ্ছা ওয়েট, কন্ট্রোল ইউ। এবার হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ফাইল আছে সেটা ওপেন করি। আচ্ছা, এটা জাভাস্ক্রিপ্ট এইভাবে দেখলে আসলে বুঝবেন না কিছু, এখানে অনেক জাভাস্ক্রিপ্ট করা এটুকুর জন্য। দেখতেছেন? আমাদেরও কি স্যার এতগুলো জাভাস্ক্রিপ্ট লেখা না, লাগবে করতে? আপনাদের তো হচ্ছে ডিজাইন ব্যাচ, ডিজাইন ব্যাচে আসলে এত জাভাস্ক্রিপ্ট প্রয়োজন হবে না। হইলেও সেটা হচ্ছে যে আপনারা যখন jQuery করবেন, jQuery-তে আসতে জিনিসগুলো আরো অনেক সহজ হয়ে যাবে। jQuery হচ্ছে একটা লাইব্রেরি, লাইব্রেরিতে একজন বানিয়ে রাখছে বা কেউ একজন তৈরি করে রাখছে, সেই তৈরি করা জিনিসগুলো আপনারা ইউজ করবেন। এতে হচ্ছে আপনাদের র করা লাগবে না, র কোড করা লাগবে না, একদম সিম্পলের মধ্যে সেরে ফেলতে পারবেন। এগুলো তো একদম র কোড করা, এই জন্য অনেক কোড দেখা যাচ্ছে। জি। আচ্ছা, আমি জাস্ট এখানে আপনাদের লজিকটা বুঝাচ্ছি। আচ্ছা, এখানে আমরা কি করলাম, ক্লিক করলাম, অ্যাড ইমেল লিসেনার দিয়ে ক্লিক করলে ফাংশনের মধ্যে ঢুকাইলাম। এখন আমার কিন্তু এইখানেও সেম কাজ হয়েছে। আমি স্টার্ট বাটনে যখন ক্লিক করছি, অ্যাড ইমেল লিসেনার দিয়ে ক্লিক করলে ফাংশনের মধ্যে ঢুকছে। ঢুকার পরে এখানে কিন্তু আমি ব্লু করছি কালারটা,
কিন্তু আমার ওই গেমের মধ্যে কি হয়েছে, আমি আবার চেক করছি ইফ এলস দিয়ে, কন্ডিশন দিয়ে। কন্ডিশন তো এখন আপনারা জানেন না, কন্ডিশন হচ্ছে ইফ এলস আর এলস ইফ এর মধ্যে যদি কোনো কন্ডিশন দেই, সেই কন্ডিশনটা যদি ট্রু হয়, আচ্ছা আমি এখানে একটু দেখাই। আচ্ছা, ইফ একটা ফার্স্ট ব্র্যাকেট পরে একটা সেকেন্ড ব্র্যাকেট। এখন ইফ এর মধ্যে যে কন্ডিশনটা আমরা দিব, সেই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে এর মধ্যে কোডটা রান হবে, এছাড়া এর কোডটা রান হবে না। আর এইখানে আছে এলস, আছে এলস যদি ইফ কাজ না করে, তাহলে ডিফল্ট ভাবে এলস এর কোডটা রান হবে। আচ্ছা, তো যখন আমি এখানে বাটনে আমার ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখলাম যে আমার এই বাটনটা ফাঁকা আছে, তাই ফাঁকা দেখে আমি এটাকে একটা এরর শো করাইলাম, প্লিজ গিভ ইউর নেম। আচ্ছা, নেম দিতে বলছে। এখন ধরেন আমার যে ইউজার আছে সে বড় পণ্ডিত, সে সেই নাম্বার দিল, এখানে এসে নাম্বার দিল, আমি স্টার্ট দিলাম। আবার আমি একটা ভ্যালিডেশন ধরছি। কিভাবে ধরছি, যে আমার যখন এই বাটনে ক্লিক করবে, তখন এইটার মধ্যে যে ভ্যালুটাকে কিন্তু আমি একটু আগে আপনারা দেখছেন যে কিভাবে একটা বক্সের ভ্যালুটা ধরতে হয়, যে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা আছে সেই ভ্যারিয়েবল ডট ভ্যালু দিলে এই ভ্যারিয়েবলটা ভ্যালু ধরা যায়। ভ্যারিয়েবলকে আমি চেক করলাম এটা কি টেক্সট নাকি নাম্বার, চেক করে আমি দেখলাম যে এটা একটা নাম্বার, তাই আমি বললাম ডোন্ট ইউজ নাম্বার, নাম ইউজ করতে হবে। এখন আমি এখানে একটা নাম ইউজ করলাম, নাম ইউজ করে স্টার্ট গেম দিলাম। এখন কিন্তু আমাকে দ্বিতীয় পেজে আনছে, সেখানে প্লেয়ার দিয়ে ডাইনামিক ভাবে আবার নামটা কিন্তু এখানে শো করানো আছে, এবং গিভ ইউর নাম্বার বলছে, তোমার নাম্বার দাও। তোমার নাম্বার দেখেন আমি দিলাম 5। এবার লেটস প্লে, এবার সেকেন্ড প্লেয়ার আবার হচ্ছে সেম ওয়েতে এখানে হচ্ছে গিভ ইউর নেম। যদি নেম না দিয়ে ক্লিক করে তাহলে নামটা ধরবে। ধরো হোয়াট ইজ ইউর নেম, নেমটা দিতে হবে। ধরেন কার নাম দিব, এক্স ওয়াই জেড, একজন আছে। এখন সে বলছে কি, গাইস দা সিয়ামস নাম্বার, মানে প্রথম যে প্লেয়ার্সটা ছিল সেই প্লেয়ার্স যে নামটা, সেটা আমরা ডাইনামিক্যালি এইটার প্লেস হোল্ডারের মধ্যে দিয়ে দিছি। প্লেস হোল্ডারের মধ্যে কিন্তু আমরা দিছি, দেখেন। তার মানে প্লেস হোল্ডারও আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে চেঞ্জ করতে পারি। প্লেস হোল্ডারে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুটাও আমরা জাভাস্ক্রিপ্টে চেঞ্জ করতে পারি। আমরা এইচটিএমএল এর এলিমেন্ট চেঞ্জ করতে পারি, সিএসএস করতে পারি, প্লেস হোল্ডার করতে পারি, এবং অ্যাট্রিবিউটও চেঞ্জ করে ফেলতে পারি। ওকে, গাইস দা সিয়ামস নাম্বার। এখন সিয়াম যে নাম্বারটা দিছে সেই নাম্বারটা গাইস করতে বলছে। এখন আমি এখানে এসে দিলাম টেক্সট, বললো ডোন্ট ইউজ টেক্সট। আমি এখানে এসে দিলাম অনেক বড় একটা নাম্বার, বললো প্লিজ ইউজ দা নাম্বার 0 থেকে 10, 10 এর মধ্যে ইউজ করো। আমি যদি 10 এর মধ্যে এক্সাক্ট নাম্বারটা রং নাম্বার দিই, তাহলে গাইস করি। এখন বলতেছে রং নাম্বার। হ্যাঁ, এবার গাইস করতেছি, আমার চান্স হচ্ছে কত, 5 বার। অলরেডি একবার চলে গেছে, 4 আছে। এখন আমি আবার গাইস করি, 8 দিলাম। গাইস করি, এখানে কিন্তু 1 কমে গেছে, 3 চলে আসছে। এখন আমি এইবার হচ্ছে 5 দিলাম, আমার এক্সাক্ট যে নাম্বারটা আছে সেটা দিলাম। এবার গাইস করি, দেখেন এবার কিন্তু প্লেয়ার 3 এর কাছে আসছে। তো এইভাবে সবকিছু কন্ডিশন চেক করে করে অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে আমাদের কাজগুলো হয়। আপনার যেহেতু ডিজাইন রয়েছে জাভাস্ক্রিপ্ট হালকা দেখানোর পরে যে কোয়েরি দেখানো হবে, যে কোয়েরিতে জিনিসগুলো অলরেডি তৈরি করা আছে, বাট তৈরি করা জিনিসগুলো আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন। কম্পোনেন্ট তৈরি করা আছে, জাস্ট দুই একটা ক্লাস ইউজ করে বা ফাংশন ইউজ করে কাজগুলো করানো যাবে। তো এই ফিল্ডস এর কাহিনীটা হচ্ছে এই। আচ্ছা, এইখানে আমি কি বলছি, ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা কার ব্লু হবে, আমরা আমাদের ইয়াতে প্রজেক্টে চলে আসি, ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা ব্লু হবে কার। আচ্ছা, আমরা ভেরিয়েবলের নামটা চেঞ্জ করি নাই। থার্টি ওয়ান। আচ্ছা, আমার এটা কাজ করছে না কেন? আচ্ছা, এই তো কাজ করতেছে। আচ্ছা, এখানে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ক্লিক করলে আমি যে কন্ডিশনটার কথা বললাম, এখন কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই। তো আমি এখানে চাচ্ছি যে আমার এটার মধ্যে আবার একটা কন্ডিশন আসবে, ইফ। এখন ইফ দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে, আবার পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এখন এর মধ্যে কোডটা রান হবে। তো আমি এইটাকে নিয়ে গেলাম এই কন্ডিশনের মধ্যে। এখন এইখানে আমার এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি বলতে হবে, কন্ডিশন বলতে হবে। কন্ডিশনটা আমার কি, এখন আমার কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমার এটা কাজ করবে। আমার কন্ডিশন ট্রু, এই জন্য কাজ করতেছে। এখন আমার কন্ডিশন যদি ফলস হয়, FALSE ফলস, তাহলে দেখি এখন আমি ক্লিক করি, যতই ক্লিক করি কাজ করবে না। যখন ফলস হবে তখন হচ্ছে ওর মধ্যে ঢুকবে না, তাহলে ঢুকবে কোথায়, এলসে আমরা সেম এই কোডটাকে
এইখান থেকে কপি করে নিচে এসে এখানে বলে দেই, আচ্ছা এখানে বলে দিব রেট। আচ্ছা এখন ক্লিক করলাম, রেড হয়ে গেল। কারণ কি আমার কন্ডিশনটা একটা হচ্ছে ফলস, তারপরটা কি মানে ফলসের মধ্যে যদি ফলস হয় তাহলে এলসে চলে আসবে। ওকে, এখন আমার তো এখানে ফলস হবে না, এখানে তো আমার একটা কন্ডিশন হবে। এখন আমি একটা কন্ডিশন দিই, এখন আমার আহ 1-এর থেকে মানে 5-এর থেকে যদি 1 বড় হয়, এটা কি 5-এর থেকে কি 1 বড় নাকি 5 বড়? পাঁচ বড় স্যার। 5 বড়। তাহলে আমার কন্ডিশনটা কি সত্য না মিথ্যা? ফলস। ফলস। তাহলে দেখি আমার কি কাজ করে, এখানে রিলোড দিলাম, ক্লিক করলাম, রেড হইলো। তার মানে আমার এটা কন্ডিশনটা ফলস। মানে কি এক হচ্ছে 5-এর থেকে ছোট, বাট আমরা এখানে কন্ডিশন দিয়েছি 5-এর থেকে 1 বড়। তাই এই কন্ডিশন যেহেতু ফলস হয়েছে, তাই এই ভিতরের কোডটা রান হয়নি। তাহলে কোথায় চলে আসছে? এলস এর মধ্যে চলে আসছে। এলসে এসে এলস এর যে কোডটা আছে সেইটা রান হয়েছে। কিভাবে বুঝলাম এলস এর কোড রান হয়েছে? কারণ আমার কালার রেড আসছে, এজন্য আমার এলস এর কোডটা চলে আসছে। এখন আমি বলে দেই যে 1 থেকে 5 বড়। এবার দেখি গ্রিন সিগন্যাল দেয় কিনা। এবার কি গ্রিন দিছে? কারণ কি এবার কন্ডিশনটা সত্য। এইভাবে হচ্ছে কন্ডিশন গুলা ইউজ হয়। আর যদি আরো দেখতে চান সেক্ষেত্রে আরেকটা আছে, সেটা হচ্ছে এলস ইফ। এলস ইফটাও সেম, এখানে বলতে হবে এলস ইফ। এলস ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট। এলস এ কোনো কন্ডিশন হয় না, এলস ইফ এ কন্ডিশন হয় এবং ইফ এ কন্ডিশন হয়। যখন কোন একটা কন্ডিশনের ইফ এর মধ্যে এইটা সত্য হবে, তারপরে ভিতরেরটায় ঢুকবে। ভিতরেরটায় ঢুকলে আর বাকি কন্ডিশন গুলা ও চেক করবে না কখনোই, বাকি কন্ডিশন গুলো আর চেক করবে না। এখন ও এখানে আসলো, কন্ডিশন সত্য হলো, ভিতরে ঢুকে গেলো, আর চেক হবে না নিচের গুলা। কিন্তু যখন এইটা সত্য হবে না, তখন এলসেফ এ আসবে। এলসেফ এ এসে এখানে ও এই কন্ডিশন আবার চেক করবে। চেক করে যদি দেখে ঠিক আছে, তাহলে এটার ভিতরের কোডটা রান হবে। যদি দেখে এইটাও ঠিক নাই, তাহলে ও এলস এর কোডটাকে রান করায় দিবে। এই হচ্ছে কন্ডিশনের 3টা, ইফ, এলস ইফ, এলস। ইফ এর মধ্যে আবার ইফ নেওয়া যায়, মানে সেটা হচ্ছে নেস্টেড ইফ, সেটা আলাদা জিনিস। তা আপাতত আমরা এই পর্যন্ত রাখি। এবার হচ্ছে একটা ফাংশন দেখি। আচ্ছা ফাংশন কি জিনিস? লিখলাম ফাংশন। ফাংশন দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপরে বের হয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এইটাকে বলে কি একটা অ্যানোনিমাস ফাংশন। ফাংশনের মধ্যে আমার কিছু একটা কোড হবে। এখন এই ফাংশনের যখন কোনো নাম থাকে না, তাকে বলে কি অ্যানোনিমাস ফাংশন। আমি ফাংশন এখানে একটা নাম দিয়ে দিলাম, যা আমি বলে দিলাম আমি কি করব, যোগ করব। আচ্ছা যোগ করব এই ফাংশনের মাধ্যমে। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এর মধ্যে দিলাম। আচ্ছা এখন আমি কি করব, এটার মধ্যে যোগ করব 10 যোগ 30। ওকে, এখন আমার এটা কি কোথাও শো করতেছে? শো করতেছে না। আমি কনসোলে যাই, কনসোলে আমি এটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ ফাংশন যতক্ষণ পর্যন্ত তাকে কল না করব, ততক্ষণ পর্যন্ত ও কাজ করবে না। ফাংশনকে আমার কল করা লাগবে। তাই আমি এখানে কনসোলে আপাতত প্রিন্ট করে দেখি, কনসোল ডট লগ ফাংশন কি। কনসোল ডট লগ এর মধ্যে আমার যে যোগ ফাংশনটা আছে, সেই ফাংশনটা আমি বলে দিলাম। যোগ যে ফাংশনটা আছে সেটা বলে দিলাম, আনডিফাইন্ড আসলো। আচ্ছা ওকে, আমরা কি কিছু দেখতে পাচ্ছি? না, দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? এখন এটাকে আমি একটু প্রিন্ট করি, ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে আমি দিব কি, যোগ। যোগ যে ফাংশনটা আছে সেটাকে আমি বলে দিলাম। এখন দেখি আমার প্রিন্ট করার দরকার কত, 40। এই যে ফাংশন যোগ, পুরো ফাংশনটাকে আমাকে এখানে দিয়ে দিছে। তো পুরো ফাংশনটাকে তো আমি এইভাবে চাচ্ছি না, কারণ আমি যাচ্ছি কি আমার ফাংশনের যেই আউটপুটটা আছে সেইটা জাস্ট শো করবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, ফাংশনটাকে কল করতে হবে বারবার।
এখন আমার একটা ওয়েবসাইটে ধরেন 100 জায়গায় আমি চাচ্ছি দুইটা সংখ্যাকে যোগ করাইতে, তাহলে দুইটা সংখ্যাকে আমরা কিভাবে যোগ করাবো? আমি কি এইরকম স্ট্যাটিক ভাবে নাম্বার গুলো নিব? তাহলে তো প্রত্যেকবার আমাকে নতুন নতুন ফাংশন করতে হবে। তো সেই জন্য ফাংশনের মধ্যে একটা প্যারামিটার পাস করে দিতে হবে। এই ফাংশনের ব্র্যাকেটের মধ্যে যদি আমি কিছু পাস করি সেটাকে বলে কি প্যারামিটার। তাহলে আমি প্যারামিটার দিলাম এ, কমা দিয়ে দিলাম বি। এখন দুইটা প্যারামিটার নিলাম, এখন প্যারামিটারের মধ্যে এইখানে আমি বলে দিলাম এ প্লাস বি। আচ্ছা দিলাম। কারণ আমার ফাংশনের নাম কি? ফাংশনের নাম হচ্ছে যোগ। যোগ ফাংশন ব্র্যাকেট দিলাম এবং এর মান দিলাম ধরেন 10, তারপরে কমা দিয়ে বি এর মান দিলাম 20। কিছু দেখতে পাচ্ছি আমরা? না, দেখতে পাচ্ছি না, কারণ ফাংশনটাকে আমরা প্রিন্ট করি নাই। এখন ফাংশনটাকে আমরা কোথায় প্রিন্ট করব? আমরা ফাংশনটাকে সেম ভাবে এই যে ইনার HTML এর মধ্যে যে আমরা প্রিন্ট করছি সেম ভাবে ইনার HTML এর মধ্যে প্রিন্ট করতে পারবো। তা আমি এখানে একটা ট্যাগ নেই আপাতত, একটা h1 ট্যাগ নেই, দিয়ে বললাম যোগ। যোগ নামে একটা h1 ট্যাগ নিলাম, যোগ হচ্ছে এটার ক্লাস নেম। ওকে, এখন আমি এখানে এসে বলে দিলাম ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, আমার যে ক্লাসের নাম আছে ক্লাসের নাম কি ডট জেওজি যোগ। ওকে, এর ইনার HTML এ তুমি কি করো, ইকুয়াল টু দিয়ে আমাদের যোগ যে ফাংশনটা আছে সে ফাংশনটা তুমি কল করে দাও। আমি দুইটা ভ্যালু দিয়ে দিলাম, পাস করে দিলাম দুইটা ভ্যালু। এবার দেখি কি হয়। আমার 30 আসার কথা, আনডিফাইন্ড আসতেছে। কেন আনডিফাইন্ড আসতেছে? স্যার রিটার্ন করলে এ প্লাস বি এর শুরুতে রিটার্ন লিখতে হবে। ও আচ্ছা, এখানে তো ও সরি সরি সরি, রিটার্ন, RETURN, রিটার্ন করবে কাকে? এ প্লাস বি কে। এখন আমি দেখি আনডিফাইন্ড আসে কিনা। এই তো 30 কিন্তু চলে আসছে। আমি রিটার্ন করি নাই, কারণ ফাংশনের মধ্যে কি করতে হয়? রিটার্ন করতে হয়। এখন আমি কি নিলাম? এখানে এ প্লাস বি নিলাম, নিয়ে সেটাকে রিটার্ন করলাম, রিটার্ন করে দিলাম। এখন ফাংশনটা এখানে কল করে দিছি, প্যারামিটার পাস করে দিছি, হয়ে গেছে। কারণ আমি যদি এখানে চেঞ্জ করে দিই সংখ্যা, তাহলে যোগের ইয়াটাও চেঞ্জ হয়ে যাবে। এখন আমার এই ফাংশনটাকে যদি আমার ওয়েবসাইটে 100 জায়গায় কল করা লাগে, তাহলে 100 জায়গায় কিন্তু আমি জাস্ট এই ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারবো। আমার ফাংশনটা নতুন ভাবে নিতে হবে না, যোগ ফাংশনটাকে আমি করতে পারবো। এইটাকে কনসোল ডট লগে লিখি, দেখি কনসোলে প্রিন্ট করানো যায় কিনা। তিরিশ কিন্তু চলে আসছে। ওকে, তাহলে আমরা এখন যদি ধরেন অন্য একটা সংখ্যা যোগ করাইতে চাই, অন্য একটা সংখ্যা যোগ করালে সেম ভাবে আমি এই লাইনটাকে কপি করে এখন আমি চাচ্ছি 50 যোগ 20 হবে। দেখেন, ও কিন্তু আবার 50 যোগ 20 এর যে আউটপুটটা আসতেছে সেটা দিচ্ছে। তার মানে ফাংশনকে আমি কল করা ছাড়া ও আমাকে কোনো আউটপুট দিচ্ছে না, যতক্ষণ পর্যন্ত আমি ওকে কল না করতেছি। আমি একটা ফাংশন এক জায়গায় তৈরি করে রাখবো, সেই ফাংশনটা আমি যত জায়গায় ইচ্ছা তত জায়গায় ইউজ করতে পারবো, শুধুমাত্র প্যারামিটার পাস করার মাধ্যমে। এখানে জাস্ট আমরা দুইটা নাম্বার নিয়ে দেখছি জিনিসটা, কিন্তু এই ফাংশনের মধ্যে অনেক কিছু হবে আমাদের রিয়েল লাইফে প্রজেক্ট করতে গেলে। আর যেহেতু আমরা ডিজাইন নিয়ে কাজ করতেছি, তাই আমাদের অত কিছু প্রয়োজন হবে না। জাস্ট আমরা ডিজাইন নিয়ে কাজ করতেছি, মানে কি আমরা HTML নিয়ে কাজ করতেছি। তো মোটামুটি বেসিক জাভাস্ক্রিপ্ট হালকা পাতলা আজকে ক্লাসে দেখানো হয়েছে। এখন বলেন প্রশ্ন আছে কার কোথায়, বা বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা প্রথম ক্লাস হিসেবে? না স্যার, স্যার, বুঝতে আজকে সমস্যা হয়নি স্যার। আজকে সব মাথার উপরে দিয়ে যাবে। একটু সমস্যা ক্লাস একটাই। ভিডিও দেখেন। আর হচ্ছে আমি চলে আসি এখন আমার যে মেইন যে সাইটটার কথা আমি প্রথমে বলছিলাম, W3 স্কুল, W3 স্কুলে জাভাস্ক্রিপ্টে। এখন এইখানে এসে একটু পড়বেন, ডকুমেন্টেশন পড়বেন। প্রথমে হোমে কিন্তু আমরা পড়ছিলাম এখানে কি স্যার কি এখানে বলছে। লাইটটা কিভাবে অন অফ হইতেছে? জি জি, কোনটা বুঝলাম না? পুরো একটা লাইট জ্বলতেছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, একটা লাইট জ্বলতেছে অফ হইতেছে। আচ্ছা, লাইট জ্বলতেছে অফ হইতেছে, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে সবই সম্ভব। এটা জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML অ্যাট্রিবিউট। এখানে লাইটটা কিন্তু জ্বলতেছে নিভতেছে না,
এখানে দুইটা ইমেজ চলে আসতেছে, এক জায়গায় দুইটা ইমেজ চলে আসতেছে। কিভাবে আসতেছে আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে প্রথম একটা হলুদ কালারের এই লাইট অন মানে হচ্ছে একটা হলুদ কালারের লাইট, আর অফ মানে হচ্ছে এই কালারের একটা লাইট। এখানে দুইটা ইমেজ ইউজ করা হয়েছে। এখন কাজটা হয়েছে কি হবে সেটা দেখেন। কাজটা হয়েছে, একটা পি ট্যাগ নিছে, এগুলা থাকুক, এখানে একটা বাটন নিছে। বাটনের মধ্যে বলছে অন ক্লিক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি হচ্ছে কি মাই ইমেজ। এখন ইমেজের আইডি কি, এই যে মাই ইমেজ। ইমেজের আইডিটাকে এখানে ধরছে, ধরে মাই ইমেজের কি বলছে, সোর্সটাকে তুমি চেঞ্জ করে দাও, ডট সোর্স, সোর্স ইকাল টু পিক ডট বুলবন ডট জিএফ, মানে এটা হচ্ছে ইমেজের নাম। মানে আমার প্রথমে যেই লাইটটা থাকবে, যে ইমেজটা থাকবে, সেই ইমেজের সোর্সটা বলে দিচ্ছে। ইমেজটা কোথায়, এই। এখন এই বাটনে এসে বলে দিছে যে তোমার যদি ক্লিক হয় তাহলে তুমি ইমেজের এই নামটা, সোর্সের যে ভিতরে যে নামটা আছে সেই নামটা তুমি চেঞ্জ করে দাও। ইমেজ কিন্তু একটাই, হ্যাঁ ইমেজ ট্যাগ একটাই, বাট সোর্সটা চেঞ্জ করে দিচ্ছে। সোর্সটা চেঞ্জ করে একবার দিচ্ছে হলুদ কালারের লাইটটা, একবার দিচ্ছে এই গ্রে কালারের লাইটটা। এখানে লাইট জ্বলতেছে নিপতেছে আমরা দেখতেছি, কিন্তু আসলে ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। কেন চেঞ্জ হচ্ছে, কারণ ইমেজের যে সোর্সটা আছে, সোর্সটা আমার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে চেঞ্জ হচ্ছে, এবং এই জন্য আমার ইমেজটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? স্যার ওকে, এখন এইখানে এসে একটু ডকুমেন্টেশন পড়বেন এবং জিনিসগুলো ট্রাই করবেন। এই যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল স্টাইল, এগুলা নিয়ে একটু দেখবেন। তারপরে হোয়ার টু, এই যে আমরা স্কিপ ট্যাগ দিয়ে কিভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি সেটা দেখানো হয়েছে। মানে আমরা এতক্ষণ তো এক্সটার্নাল লিখছি, যদি ইন্টারনাল লিখতে চাই তাহলে এরকম স্কিপ ট্যাগ দিয়ে ট্যাগের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট চাইলে লিখতে পারবো। এরপরে ধরেন আউটপুট, জাভাস্ক্রিপ্ট কিভাবে আউটপুট শো করতে পারে। জাভাস্ক্রিপ্ট 4 ভাবে আউটপুট শো করে। ইনার এচটিএমএল আমরা দেখছি, ডকুমেন্ট ডট রাইটও দেখছি, উইন্ডো অ্যালার্টটা দেখি নাই। আচ্ছা, উইন্ডো অ্যালার্টটা নরমালি ছোট একটা ইয়ের মাধ্যমে দেখি। আচ্ছা, আমি একটা বাটন নেই এখানে। বাটন নিলাম, বাটনে একটা ক্লাস দিলাম, ক্লাস দিয়ে এটা ক্লাস দিলাম ALERT অ্যালার্ট বাটন, BTN অ্যালার্ট বাটন। এখন সেটা এসে আমাকে জাভাস্ক্রিপ্টে ধরতে হবে। তাহলে কিভাবে ধরবো? আচ্ছা, আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিই, লেট ALERT অ্যালার্ট BTN অ্যালার্ট বাটনকে আমি ধরলাম, একটা ভেরিয়েবল নিলাম এবং এটাকে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিলাম। কোয়েরি সিলেক্টর দিয়ে এখন আমার ক্লাসটা ধরতে হবে, ALERT অ্যালার্ট বাটন, ক্লাসটা দিলাম। আচ্ছা, ধরলাম আমি ভেরিয়েবলের মধ্যে। এখন আমি চাচ্ছি আমার বাটনে ক্লিক করলে কি করবে, একটা অ্যালার্ট শো করবে। ওকে, একটা অ্যালার্ট শো করবে। তাহলে অ্যালার্টটা কিভাবে আমরা শো করাইতে পারি? তাহলে বাটনকে ক্লিক করলে আমি কিভাবে ক্লিক করব বাটনকে? বাটনের নাম লিখি অ্যালার্ট বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, লিসেনার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে ডাবল ক্লোন দিয়ে ক্লিক। আমি কি চাচ্ছি, ক্লিক করতে চাচ্ছি। ক্লিক করে এরপরে কমা দিলাম, কমা দিয়ে কি একটা অ্যানোনিমাস ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে ঢুকলাম। এখন আমি বলে দিলাম অ্যালার্ট, অ্যালার্ট দিয়ে বলে দিলাম সাবধান। আচ্ছা, বাটনে ক্লিক করলে আমাকে একটা অ্যালার্ট দেওয়ার কথা। এখন রিলোড করি। আচ্ছা, বাটনের মধ্যে আমি কিছু লিখি নাই, সো স্যাড, ALERT অ্যালার্ট, অ্যালার্ট বাটন চলে আসে। অ্যালার্ট বাটনে ক্লিক করি, উপর থেকে একটা অ্যালার্ট শো করতেছে। এটা কি সবসময় শো করতেছে? যখন আমি ক্লিক করতেছি তখনই শো করতেছে, যখন আমি ক্লিক করতেছি তখনই শো করতেছে। তো যখন কোনো ক্লিক করার মাধ্যমে উপর থেকে কোনো পপ আপ আমি আনবো তখন কিন্তু এরকম করতে পারতেছি আমি। তারপরে ধরেন আমি চাচ্ছি আমার একটা বাটনে ক্লিক করলে একটা পপ আপ এইখানে শো করবে। তাহলে এইখানে আগে একটা HTML দিয়ে CSS দিয়ে একটা বক্সের মতো আমি বানিয়ে রাখলাম। বানিয়ে রাখার পরে আমি সেটাকে অপাসিটি 1 করে 0 করে হাইড করে দিলাম। যখন আমি বাটনে ক্লিক করতেছি তখন সেটাকে চাইলে আমি শো করাইতে পারি। কারণ কি, সেটার স্টাইল ডট ডিসপ্লে বা অপাসিটি 1 করে দিলাম, তাহলে কিন্তু সেটা শো হয়ে যাবে। এরকম ভাবে একটু লজিক খাটায় আমি যে যে জিনিসগুলো দেখছি এগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের বাস্তব প্রজেক্টে অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবো। শুধু অ্যাড ইভেন্ট লিসেনারটা কাজে লাগে, কিন্তু অনেক অ্যাট্রাকটিভ জিনিস করা যায় জাভাস্ক্রিপ্টে। বলেন, প্রবলেম থাকলে বলেন, কোশ্চেন থাকলে বলেন। আমাদের টাইম ফুরে আসছে।